কি লুকিয়ে আছে ওই মিশরের উঁচু উঁচু পৃথিবীর আশ্চর্য পিরামিডের নিচে? ওখানে কি সত্যিই থাকতে পারে মমি ছাড়াও আরও অন্য কিছু? সাপাওলোর ডায়েরিতে যে গুপ্তধনের উল্লেখ আছে, সেই গুপ্তধন আসলে কি? শঙ্কর কি এবারেও বেঁচে ফিরে আসতে পারবে ওই মরুভূমির নিচ থেকে, নাকি এবারে ঘটে যাবে এমন কোনো এক অঘটন যার কথা সে স্বপ্নেও ভাবেনি? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। প্রখ্যাত সাহিত্যিক শ্রদ্ধেয় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে আমাদের আজকের নিবেদন সুকান্ত দাসের কলমে শঙ্কর রায়চৌধুরী সিরিজের গল্প হায়ারোগ্লিফিকের দেশে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে অভিযান, রূপঙ্কর, সঞ্চিতা, রৌনক, পার্থ, অধ্যায় ও অন্তরা। শুরু হতে চলেছে আজকের গল্প হায়ারোগ্লিফিকের দেশে। বাবু, আজ কোনো কাজ আছে? এখনো চিঠিগুলো লিস্ট করা হয়নি, হয়ে গেলে আমি তোমায় ডাকবো, আর তারপর না হয় তুমি বেরিয়ে পড়ো। আর তাছাড়া আকাশের অবস্থা তো খুব একটা ভালো নয়, তুমি যাবে কেমন করে? তা নিয়ে চিন্তা করতে হবে না বাবু, সাইকেল তো আমার আছে, বৃষ্টি হলে ছাতা নিয়ে কোথাও দাঁড়াবো। আজকে তো পৌঁছে দিতে হবে, তারপর কাল আবার রবিবার, সব কিছু বন্ধ। তুমি একটা কাজ করো, মোট 7খানা চিঠি আছে, তুমি আধ ঘন্টা পরে এসো আমার ঘরে। ছেলেটা শঙ্করের কথায় সম্মতি জানিয়ে চলে গেল। জানালার পাশে রাখা সাইকেলের খটাং খটাং শব্দ তুলে সে গর্ত হওয়া ইটের রাস্তার উপর দিয়ে দূরের দিকে কোথায় যেন চলে গেল। শঙ্কর জানে সে এখন বাড়িতে যাবে, আবার আধ ঘন্টা পরে সে আসবে। ছেলেটার কথার দাম আছে। টেবিলের উপর ছড়িয়ে থাকা চিঠির বান্ডিলগুলোর উপর তাকিয়ে শঙ্করের একটা চিঠি চোখে পড়ল। সেটা তুলে নিয়ে চোখের সামনে ধরতেই দেখতে পেল চিঠিটা এসেছে মিশরের প্রত্যন্ত একটা অঞ্চল থেকে। সেখান থেকে কোনো এক বাঙালি ব্রজমোহন ভট্টাচার্য নামের কেউ চিঠিটা লিখেছে, হরিদাসপুর নামের এক গ্রামের কোনো এক ভদ্রলোককে। বাইরে ঠিকানাটুকু দেখেই শঙ্করের মনের ভেতর একটা অদ্ভুত ভাব হলো। অনেকদিন ধরে সেই পোস্ট অফিসে চাকরি দিয়েছে, দেখতে দেখতে তাও প্রায় বছর খানেক হতে চলল। প্রায় 1 বছর ধরে সে কোথাও যায় না। তাছাড়া মায়ের শরীরটাও খুব একটা ভালো নয়। বাড়িতে গেলেই মা বারবার বলে, আমার কথা শোন বাবা, সবকিছুই তো তোর নিজের মতো চলছে, আর পোস্ট অফিসের চাকরিটাও তুই পেয়েছিস, এবার একটা বিয়ে কর, আমার নাতিপুতির মুখ দেখা, অনেক দিন তো হলো, আমি আর কতদিন বাঁচবো? ও কথা একদম বলবে না আমায়, তুমি আরো অনেক দিন বাঁচবে, আর সময় তো পড়েই রয়েছে, এত তাড়া কিসের? এখন এই পোস্ট অফিসের চাকরিটা আমার ঠিক ভালো লাগছে না, তাই। তোর কোনো কিছুতেই ভালো লাগে না, সবাই তো চাকরি বাকরি নিয়ে নিজের সংসার করছে, আর তুই এখনো এভাবে পড়ে আছিস? বলি আমার তো বয়স হচ্ছে, ঘরের কাজ করতে তো শরীর দেয় না, এভাবে আর কতদিন? মায়ের কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে শঙ্করের, আর সঙ্গে সঙ্গে যেন মনের ভেতর থেকে কেউ প্রতিবাদ করে ওঠে, কতই বা বয়স তার, এই বয়সেই পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রে ঘুরে ঘুরে কাটানোর সময় গোটা পৃথিবীটা পড়ে আছে দেখার। শঙ্কর তার কতটুকুই দেখেছে। সে একবার অ্যামাজন, আর একবার আফ্রিকা, সেই চাঁদের পাহাড়, গোটা দুনিয়া তো এখনো পড়ে আছে। মিশরের কথাটা চিঠিতে পড়েই শঙ্করের চোখের সামনে ভেসে উঠল একটা দৃশ্য। বেশ কিছুদিন আগে একটা ইংরেজি ভাষার উপন্যাস পড়েছিল সে, মিশরের কোন একটা মোমের পিরামিড সম্পর্কে লেখা। সেই উপন্যাসের নায়ক এক আধার রাতের বালির সমুদ্র পেরিয়ে এগিয়ে চলেছিল সেই মস্ত বড় পিরামিডের দিকে। সে কি প্রবল ঝড়! সেই ঝড়ের মধ্যে তার চোখ বন্ধ হয়ে আসছিল, সামনের দিকে পা আর চলতে চায় না, মনে হয় এক্ষুনি মুখ থুবড়ে পড়বে। সে কতদিন ধরে সে চলেছে তার মনে নেই। পিঠের বোঝা যেন এখন তার কাছে আরো ভারী বলে মনে হয়। গলার কাছে ঝুরিয়ে রাখা চামড়ার ব্যাগে জলও শেষ হয়ে এসেছে। নায়ক চামড়ার ব্যাগটা খুলে মুখের সামনে ধরতে
দুফোঁটা জল এসে গড়িয়ে পড়ে তার জিভের উপর। কিন্তু না, এটুকুতে তেষ্টা মেটে না। চারিদিকে তাকিয়ে দেখে সে অন্ধকারের মধ্যে চারপাশটা যেন কালো হয়ে এসেছে। আকাশে নক্ষত্র, তারা, চাঁদ সবকিছু জ্বলজ্বল করছে, কিন্তু সেই নায়ক ছাড়া আর কোথাও কোনো প্রাণী নেই। নায়ক চিৎকার করে ওঠে, কেউ কোথায় আছো? আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো, আমার আমার বড় জল তেষ্টা পেয়েছে। কিন্তু না, এই বালিয়াড়ির বুকে মানুষ আসবে কোথা থেকে? নায়ক আর পারে না। আরো দুপা এগিয়ে যাওয়া পরে বালির উপর মুখ থুবড়ে পড়ে, কিন্তু তারপরেই আশেপাশের অন্ধকারের মধ্যে একটা হলদে আলো চলে ওঠে। তারপরে দেখা যায় একটা অদ্ভুত দর্শন প্রাণী। বোঝা যায় ওটা আলো নয়, আসলে চাঁদের আলো এই অদ্ভুত প্রাণীটার গায়ে ঠেকরে পড়ে তার শরীর থেকে এমন লালচে আলো বেরিয়ে এসেছে। কি ওটা? ওটা দেখে তো মনে হচ্ছে ওটা ফেনিক, মিশরের মরুভূমিতে বাস করা ছোট এক জাতের শিয়াল। তার মুখ থেকে এখন একটা তীব্র গর্জনের মতো বেরিয়ে আসে। তারপর তার পেছনে দেখা যায় আরেকটা, তারপর তার পেছনে আর একটা। দেখতে দেখতে চোখের সামনে চারপাশটা সেই ফেনাক প্রাণীতে ভরে ওঠে। নায়ক আর সামনে এগিয়ে যেতে পারে না, তার শরীরে ক্ষমতা নেই যে সে দৌড়ে এসে পেছনের দিকে পালাবে। শিয়ালের দল এক পা করে সামনের দিকে এগিয়ে আসতে থাকে, আর তারপরে একটা শিয়াল সামনে ঝাঁপ দেয় নায়ককে লক্ষ্য করে। নায়ক দুটো হাত মুখের সামনে আড়াল করেছে, আর ঠিক সেই সময় দরজার কাছে শব্দ শুনে শঙ্কর দরজার দিকে তাকায়। শহর থেকে ডাক এসেছে, নতুন চিঠি। লোকটা ভিতরে এসে ঢোকে। শঙ্করের সাথে তার অনেকদিন দেখা সাক্ষাতের জন্য মুখখানা চেনা। শঙ্করের সাথে মাঝে মাঝে সে কথা বলে। তাকে চুপ করে বসে থাকতে দেখে লোকটা বলে, কি ব্যাপার শঙ্কর, নিশ্চয়ই বাড়ির কথা ভাবছিলে? না দাদা, বাড়ির কথা নয়, আমি মিশরের মরুভূমির কথা ভাবছিলাম। লোকটা সামনের চেয়ারে বসে পিঠের ব্যাগ থেকে চিঠিগুলো বার করছিল। শঙ্করের কথায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, সর্বনাশ, এই নৈহাটিতে তুমি মিশরের মরুভূমির কথা ভাবছিলে? সত্যি তোমার কল্পনা শক্তি আছে বটে। যাদের মনে কল্পনা থাকে আর শরীরে অভিযানের রক্ত থাকে, তাদের এক জায়গায় বসে থাকা চলে না। তোমার হবে না, এই আমি বলে দিলাম। মিশর বোধহয় তোমায় ডাকছে, তাই মিশরের কথাই তুমি ভাবছো মনে মনে। শঙ্কর মুখে কিছু বলে না। পিয়নের কথায় তার চোখের সামনে দৃশ্যটা এবারে বদলে যায়। সে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, কাঁধে বন্দুক, তার মাথায় একটা চামড়ার টুপি, তার গায়ে দস্তুর মতো অভিযাত্রীর পোশাক, পিঠে ব্যাগ। ত্রস্ত মরুভূমির বালির উপর দিয়ে সে হেঁটে যাচ্ছে সামনের দিকে। কিন্তু তার আগে আগে ওটা কে হেঁটে যাচ্ছে? বুঝলে শঙ্কর, তোমার একটা চিঠি আছে। চিঠির কথা শুনে শঙ্করের মনটা আনন্দে লাফ দিয়ে উঠেছিল। তবে কলকাতা শহরে একবার শঙ্কর গিয়েছিল, সেখানে কয়েকজনের সঙ্গে তার সামান্য পরিচয় রয়েছে। তাদের মধ্যেই কেউ তাকে এখানে চিঠি লিখবে সেটা তো সম্ভব নয়। চিঠিটা তোমার ঠিকানায় গিয়েছিল, সেখানে তোমায় না পেয়ে এখানে এসেছে। আমাদের নিয়মে বিশেষ করে বলা, যার উদ্দেশ্যে পাঠানো তাকে ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। এই চিঠিতে খরচ অনেক বেশি। কে পাঠিয়েছে বুঝলাম না, এই কি যেন নাম, ফ্লোরিয়ান না কি? এই দেখো এই দেখো, ফ্লোরিয়ান কি? ফ্লোরিয়ান নামটা শুনে শঙ্করের বুকের রক্ত একবার যেন ঝিলিক দিয়ে ওঠে। তাড়াতাড়ি সামনে হাত বাড়িয়ে পিয়নের হাত থেকে চিঠিটা হাতে টেনে নিয়ে ঠিকানার দিকে পড়তে দেখতে পায় অ্যানা ফ্লোরিয়ান। সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে ওঠে সেই স্পেনের কথা, অ্যানা ফ্লোরিয়ান আর মার্কো ফ্লোরিয়ানের কথা, অ্যামাজন অভিযানের কথা। আরে কি ব্যাপার শঙ্কর, কার চিঠি সেটা বললে না তো? আমার চিঠি। এই চিঠি এসেছে অনেক দূর থেকে। তোমায় বলছিলাম না, একবার যখন আমরা অ্যামাজন গিয়েছিলাম তখন আমার সঙ্গে আরো দুজন ছিল, অ্যানা আর তার বাবা মার্কো ছিল। এই চিঠি এসেছে অ্যানার কাছ থেকে।
তুমি তো বলেছিলে তারা ইতালি না ফ্রান্স কোথায় যেন একটা থাকে, তাহলে সেখান থেকে হঠাৎ করে চিঠি লিখলো? শঙ্কর তখনও চিঠির ঠিকানাটা দেখেনি। এবার সেদিকে তাকাতেই চমকে উঠল সে। মুম্বাসা! মুম্বাসা থেকে অ্যানা চিঠি লিখল কেন? তার তো সেখান থেকে চিঠি লেখার কথা নয়। পিয়নের তারা ছিল, সে একটু পরেই বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বারবার বলে গেল, দেখো শঙ্কর, আবার হুটহাট করে কোথাও বেরিয়ে পড়ো না। এই চাকরিটা কিন্তু অনেক কষ্টে পেয়েছো। এখন তোমার মতো ছেলেরা চাকরি বাকরি করে নিজের সংসার গোছানোতে মন দেয়। চাকরিটা একবার গেলে তা কিন্তু আর ফিরে পাবে না। শঙ্করের মনে তখন সেসব আর নেই। সে কিন্তু তখনই চিঠিটা পড়ল না। আগের চিঠি আর এখনের চিঠি সমস্ত লিস্ট করে প্রথমে তৈরি করে রাখলো। তারপর নিজের চিঠিটা পাঞ্জাবির বুক পকেটে ঢুকিয়ে রাখলো। ছেলেটা আসতেই তাকে চিঠি বিলি করতে দিয়ে ঘরের সমস্ত কাজ বুঝিয়ে পাশে নিজের থাকার ছোট্ট ঘরে চলে গেল। এখান থেকে একটা রাস্তা চলে গেছে সামনের দিকে। সেই পথে গেলে বেশ খানিকটা এগিয়ে গঙ্গার ঘাটটা রয়েছে। দুপুরের এই সময় শঙ্করের কোনো কাজ থাকে না। সমস্ত কাজ সে সকালে মিটিয়ে রেখে দুপুরে খাওয়া দাওয়া সেরে বই পড়তে পড়তে দুপুরটা কাটিয়ে দেয়। তারপর বিকেল হলে গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসে। সন্ধ্যের দিকে আবার বই পড়ে, না হলে কাছে পিঠে কোথাও গিয়ে বসে। মাঝে মাঝে সঙ্গে ছেলেটা থাকে, আবার মাঝে মাঝে সে একাই থাকে। আজ দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে বইয়ের বদলে ঘরের দরজা জানলা সমস্ত বন্ধ করে চিঠিটা নিয়ে পড়ল। দুপুর থেকেই বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির সঙ্গে শঙ্করের মনের ভেতরে যে একটা ঝোড়ো হাওয়া চলছে তা সে বুঝতে পারছিল। গোটা চিঠিটাই ইংরেজিতে লেখা। ঠিকানাটা আবার পড়ল সে, মুম্বাসা, তার মানে মিশরের কাছাকাছি। ডিয়ার শঙ্কর, কেমন আছো শঙ্কর? আমি জানি তুমি ভালোই আছো। গোটা 1 বছর হয়ে গেল আমরা অ্যামাজন গিয়েছিলাম। সেসব কথা খুব মনে পড়ে। আর তার চেয়েও বেশি বাবার কথা এখনো আমার মাঝে মাঝে মনে পড়ে জানো শঙ্কর। ইচ্ছা আছে একবার বাবাকে যেখানে কবর দিয়ে এসেছি সেখানে যাব। তুমি চলে যাওয়ার পর ফ্রান্সে কিছুদিন ছিলাম, তারপর সেখান থেকে স্পেনে চলে যাই, তারপর সেখান থেকে সোমালিয়াতে চলে গিয়েছিলাম। সেখানে আমার এক চেনা বন্ধু রয়েছে, তার নাম জন কেনেডি। তুমি তো বলেছিলাম শঙ্কর, আমি মিশরের মমি আর পিরামিড নিয়ে একবার অভিযান করতে চাই। আসলেই ব্যাপারটা কেমন হবে সে সম্পর্কে আমার কোনো ধারণা তখন ছিল না। তাই আমি জনকে সাথে নিয়ে বেশ কয়েক মাস সেখানে ঘুরে বেড়ালাম। একটা অদ্ভুত কথা জানতে পেরেছি, সেটা তুমি জানতে পারলে তোমারও কিন্তু ভালো লাগবে। আর তুমি ভাবতেও পারবে না শঙ্কর, এই মিশরের বালির বুকে পিরামিডের নিচে কত আশ্চর্য জিনিস লুকিয়ে রয়েছে। আমি এইসব কথা জানতে পেরেছি শুধু কেনেডি নয়, তার ওয়াইফ মার্সেলের থেকে। এবং মার্সেলও আমাদের সঙ্গেই থাকবে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাসা চলে এসো। আমি কেনেডির সঙ্গে সমস্ত কথা বলে তোমায়। বাকিটুকু আর শঙ্কর ভালোভাবে পড়তে পারল না। বাইরের বৃষ্টিটা তখন ঝমঝম করে পড়তে শুরু করেছে। শঙ্করের চোখের সামনে ভেসে উঠল সেই উপন্যাসের দৃশ্যটা। তার সঙ্গে সে এবারে মিলিয়ে ফেলল নিজেকে। শঙ্কর এগিয়ে যাচ্ছে মরুভূমির বুকে। তার এক পাশে রয়েছে অ্যানা, অন্য পাশে আরো একজন, তার পেছনে আরো একজন। বোধহয় তারা জন আর মার্শাল। চিঠিটা বুকের উপর চেপে ধরে শঙ্কর বিছানার উপরে শুয়ে পড়ল। অ্যানা, অ্যানা, তুমি জানো না তুমি যেটা পাঠিয়েছো সেটা আমার কাছে শুধু চিঠি নয়, এই জেলখানা থেকে আমার বেরিয়ে যাওয়ার একটা চাবি। এখানে সারা দিন আমি হাঁপিয়ে উঠছিলাম। আমি খুব তাড়াতাড়ি আসছি অ্যানা। পরদিন শঙ্করও একটা চিঠি পাঠিয়ে দিল অ্যানার মুম্বাসার ঠিকানার উদ্দেশ্যে। মুম্বাসার কাছেই একটা বন্দর রয়েছে। শঙ্কর যদি যায় তাহলে তাকে কেরালার বন্দর থেকে মুম্বাসা হয়ে যেতে হবে। এর মধ্যে শঙ্কর কলকাতায় 2-1 জনের কাছ থেকে খোঁজ খবর করার জন্য তাদেরকে চিঠি পাঠিয়েছে। তাই হিসেব করে শঙ্কর অ্যানাকে মাসখানেক পরে সময় দিয়েছে এবং সে বেরিয়ে পড়ার আগে যে একখানা চিঠি পাঠিয়ে দেবে সে কথাও বলে দিয়েছে। শঙ্কর ছুটির ব্যবস্থা করতে লাগলো। ছুটি পেতে বেশ সমস্যাই হলো তার। ছুটিতে বাড়িতে গিয়ে শঙ্কর তার মাকে যে কথাটা কিভাবে বলবে সেটাই বুঝতে পারছিল না।
মাত্র 7 দিনের ছুটি নিয়েছে সে। বাড়ি যেতে দেখলো বিছানার সঙ্গে মা একদম মিশে গিয়েছে। শঙ্করকে ঘরে ঢুকতে দেখে কোনো রকমে বিছানা থেকে উঠতে গিয়ে আর একটু হলেই পড়ে যাচ্ছিল তার মা। শঙ্কর তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, তোমার শরীর যে খুবই খারাপ, তুমি আমায় একবারও খবর দাওনি কেন? একটা চিঠি লিখতে তো পারতে। তুই এখন চাকরি করছিস, তোর কত কাজ, তাই তোকে আমি আর বিরক্ত করিনি। যদি তোর কাজের ক্ষতি হয় তাই। শঙ্কর, তুই এসেছিস যখন একটা ভালো খবর আছে। পাশের গ্রামে আমার এক চেনা লোক আছে, তার নাম রমাকান্ত। গ্রামে একটি মেয়ে আছে, একদম ঘরোয়া মেয়ে, দেখতে শুনতে ভালো। এর মধ্যে আমি একবার সেদিকে গিয়েছিলাম, মেয়েটাকে দেখে এসেছি। ঘরের কাজ যেমন জানে তেমনই লক্ষ্মীমন্ত। আর জানিস, মেয়েটা গানও করতে পারে। তোর মতো বইপত্র সামান্য পড়েছে, তোর ভালো লাগবে ওকে। শঙ্কর মায়ের শরীর খারাপ নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিল। এর মধ্যে কি করে সে অ্যানার চিঠির কথা বলবে, এবং সে যে এই মাসের মধ্যেই মোম্বাসা যেতে চায় সে কথাই বা কি করে বলবে। একটা দিন শঙ্করের কেটে যায়। পরের দিন দুপুরে শঙ্করকে একটু চিন্তিত হয়ে ঘরে তার বিছানার কাছে বসে থাকতে দেখে তার মা বলে, কি হয়েছে বলতো তোর? এভাবে তুই বসে আছিস কেন? তোর মুখটা এমন লাগছে, শরীর খারাপ নাকি? কই, গায়ে তো জ্বর নেই? শরীর খারাপ নেই, আমি ভালো আছি। আচ্ছা মা, আমি যদি এই চাকরিটা ছেড়ে দিই? শঙ্করের মা তার পাশেই বসেছিল। এই কথায় তার মুখটা কেমন যেন হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে সঙ্গে সঙ্গে জোর গলায় বলল, শঙ্কর, এই চাকরি তুই ছাড়বি না। এইবার যখন এসেছিস, একবার গিয়ে মেয়েটাকে দেখে আসবো। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়ে দেব, না হলে তুই আবার। মা, অ্যানার চিঠি এসেছে, আমাকে সে মোম্বাসা যেতে বলেছে। এবার সে আমায় মিশর নিয়ে যাবে। শঙ্করের মা ধপ করে বিছানার একপাশে বসে পড়ল। শঙ্কর তাড়াতাড়ি এগিয়ে গিয়ে মায়ের পাশে বসল। তার দুটো কাঁধ জড়িয়ে ধরে বলল, একবার মা, এই একবার আমায় যেতে দাও। আমি সত্যি বলছি, ফিরে আসার পরে আমি ঠিক কোন একটা চাকরিতে ঢুকে তারপর তোমার কথা শুনবো মা। কিন্তু কিন্তু এবার আমায় যেতে দাও মা, ওরা আমার জন্য অপেক্ষা করছে মা। ওই মেয়েটা যখন এখানে এসেছিল তখনই আমার শাশুড়ি পাতিয়ে ফেলেছিল, কিন্তু আমি বলে রাখছি, ওই মেয়ের সাথে আমি কিছুতেই তোকে বিয়ে দেবো না। ওই মেয়ের সঙ্গে বিয়ে হলে তুই আর এখানে থাকবি না। আহা মা, বিয়ের কথা আসছে কোথা থেকে? আমি অ্যানার সঙ্গে শুধু মিশরে যাব, তারপর সেখান থেকে চলে আসব। শঙ্করের মায়ের চোখ জলে ভরে উঠল। ছলছল চোখে সে শঙ্করের কপালে একটা চুমু খায়, গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার যে তোর জন্য কত চিন্তা হয়। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার তো আর কেউ নেই বাবা। তুই যাস না, তুই চিঠি লিখে ওই মেয়েটাকে বলে দে তুই যাবি না। মা, তুমি এসব কি বলছো? অ্যানা আমাকে বিয়ে করার জন্য মোটেও ডাকছে না। আর তুমি ওসব নিয়ে ভেবো না মা, আমায় একবার যেতে দাও। মায়ের মন কিন্তু কিছুতেই মানে না। এতদিনের জন্য ছেড়ে দূরে চলে যাবে। তাছাড়া এখন তার নিশ্চিন্ত একটা চাকরি ও বউ সন্তান নিয়ে তার সংসার ভরে ওঠার কথা। কিন্তু শঙ্করের এই মিশরে যাওয়ার চিন্তায় এক মুহূর্তেই সমস্তটা কেমন যেন ভেঙে গেল। সেই ব্যথাটা তার মা সহ্য করতে পারল না। মনে মনে ভাবনা চিন্তা করতে করতে সে বেশ অসুস্থ হয়ে পড়ল কিছুদিনের মধ্যেই। এদিকে শঙ্কর কিন্তু অ্যানাকে কিছু লিখে দিয়েছিল সেই চিঠির উত্তরে। যদিও সময় লাগলো সেই চিঠি পৌঁছতে, অ্যানা জানিয়েছে সে মোম্বাসার বন্দরেই আছে। সেখানে গেলেই শঙ্করের সঙ্গে তার দেখা হবে। তারপরেই তারা সেখান থেকে যাত্রা শুরু করবে। সেখানে গিয়ে সমস্ত ব্যাপার সম্পর্কে প্রথমে জানতে হবে। শঙ্কর মনে মনে তৈরি হয়ে নিয়েছিল। আর এদিকে তার ছুটি ছিল 7 দিনের। 7 দিন পরেও যখন সে পোস্ট অফিসে গেল না, তখন সেখান থেকে চিঠি এসে পৌঁছলো। শঙ্কর বুঝতে পারল আর দেরি করা যাবে না।
তাই একদিন সকালে অনেক কষ্টে মাকে বুঝিয়ে সুঝিয়ে সে বেরিয়ে পড়ল। আগের বারের মতো বন্ধুরা তার সাহায্য করলো। তার মায়ের শরীর আগের থেকেও বেশ খারাপ। মায়ের আশীর্বাদ নিয়ে শঙ্কর বেরোলো। সে প্রথমে কলকাতাতে এসেছিল, তবে সেটা আরো একটা কারণে। ওখান থেকে আরো কিছু জিনিসপত্র সে নিজে জোগাড় করে নিতে পারবে, যেগুলো তার প্রয়োজন। বেশ কিছু বই, একটা নতুন কম্পাস, তাছাড়া প্রয়োজনীয় আরো অনেক জিনিসপত্র জোগাড় করে নিজেকে তৈরি করে একদিন শঙ্কর বেরিয়ে পড়ল কেরালার উদ্দেশ্যে। কেরালা বন্দর থেকে জাহাজ মুম্বাসা পর্যন্ত যায়, তবে সে জাহাজের জন্য শঙ্করকে অপেক্ষা করতে হলো প্রায় 7 দিন। কেরালাতে থাকার জায়গার ব্যবস্থা সে করেছিল। সেখানে বসে জাহাজ আসার জন্য শঙ্কর মনে প্রাণে দিন গুনতে লাগলো। তবে এর মাঝে সে এই কদিনে মিশর সম্পর্কে কিনে আনা বেশ কয়েকটা বই পড়ে ফেলল। মিশর সম্পর্কে সে আগেও পড়েছে, তবে আবার নতুন করে পড়তে খুব একটা খারাপ লাগলো না। অ্যানা জানিয়েছে মিশরের পিরামিড দেখার ইচ্ছে তার অনেক দিনের। শঙ্করের পিরামিড দেখার ইচ্ছে অনেক দিন থেকেই রয়েছে। জাহাজে করে মুম্বাসা বন্দরে এসে যখন শঙ্কর নামলো তখন দুপুর। কিন্তু এখানে সে অ্যানাকে কোথায় খুঁজবে, কোথায় খুঁজে পাবে তাকে? তবুও বন্দরের কাছে নেমে এদিকে ওদিকে ঘোরাফেরা করছিল। এমন সময় একটা লোক তাকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে এলো। লোকটার গায়ের রং সামান্য কালো, মুখে বেশ লম্বা দাড়ি, মাথায় একটা রোদ থেকে বাঁচার জন্য লম্বা টুপি। সে শঙ্করের দিকে এগিয়ে এসে ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, Are you Shankar? Yes, I'm Shankar. But who are you? শঙ্করের দিকে হাত বাড়িয়ে দিল লোকটা। শঙ্কর তার সঙ্গে একটু ইতস্ততভাবে করমর্দন করতে লোকটা বলল, তোমায় দেখে মনে হচ্ছিল তোমায় আমি চিনি। আসলে অ্যানার কাছে তোমার কথা আমি অনেক শুনেছি, আর তাই তোমায় চিনতে খুব একটা অসুবিধা হয়নি। অ্যানা, মানে I mean, are you John? কাম অন শঙ্কর, বাংলা আমি খুব ভালোভাবেই বলতে পারি না, তবে আমি বাংলা জানি, কিন্তু কিছুটা আমার অভিজ্ঞতাও আছে, আর তাতে ভাষার প্রতি একটা আইডিয়া আছে। ইন্ডিয়াতে আমি বেশ কয়েক বছর ছিলাম। আচ্ছা, তার আগে তুমি বাড়িতে চলো, সেখানে গিয়ে কথা বলবো না হয়, চলো। শঙ্কর আর জন বন্দর থেকে বেরিয়ে তাদের বাড়িতে গিয়ে পৌঁছলো। বেশি বড় নয়, ফাঁকা একটা জায়গায় একতলা একটা বাড়ি, তবে অনেকগুলো ঘর। বাড়ির চারপাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা। বাড়ির সামনে অ্যানা আর একজন মেয়ে দাঁড়িয়ে, ওদের মধ্যে কথা হচ্ছিল। এমন সময় শঙ্কর আর জন ওরা ঢুকতেই অ্যানা শঙ্করকে দেখতে পেয়ে হাসি মুখে তার দিকে এগিয়ে এলো। আমি জানতাম শঙ্কর তুমি আসবে, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। মার্সেল, আমি তোমায় বলেছিলাম না শঙ্কর ঠিক আসবে? শঙ্কর যে এসেছে সেটা তো দেখাই যাচ্ছে, আর তোমায় শঙ্কর যে নিরাশ করতে পারবে না সেটাও বুঝতে পারছি। কথাটা বলে মার্সেল সামান্য হাসল, কিন্তু শঙ্কর বড্ড ক্লান্ত ছিল, তাই জনের দিকে তাকিয়ে বলল, যদি কোথাও একটু বসতে পারতাম তাহলে ভালো হতো। শঙ্কর, এখানে আশেপাশে দেখার মতো অনেক কিছুই আছে। বন্দর ছাড়াও এখানে অনেক জায়গা আছে, তবে আমরা এখানে বেশি দিন থাকবো না। 2-3টে দিন এখানে বিশ্রাম নেব, তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। তুমি আজই ফিরেছ, তাই তোমায় আজই বেরোতে বলছি না, আজ বিশ্রাম করো। ইয়েস ইয়েস, একটা জাহাজে করে এসেছে, ওর শরীর ঠিক নেই, এখন সেটা বুঝতে পারছি। আজকের দিনটা রেস্ট নাও শঙ্কর, কাল সকালে না হয় সমস্ত ব্যাপারে কথা হবে, কেমন? কিন্তু আসল ব্যাপারটা কি? শঙ্কর, পিরামিডের কথা তুমি নিশ্চয়ই শুনেছ, আর তোমার ব্যাপারে আমি যতটা শুনেছি পিরামিডের ব্যাপারে তোমার কৌতূহল থাকবে। পিরামিডের মধ্যে কোথাও একটা মমি রাখা হয়, মমির সাথে অনেক দামি জিনিসপত্র থাকে। সেই সমস্ত কিছুর জন্য মাঝে মাঝে অনেক চোর ডাকাতের দল পিরামিডের ভেতরে ঢোকার রাস্তা খুঁজে বার করে, তারপর তারা ভেতরে যায়। তারাও দামি জিনিসপত্র নিয়ে আসে, কিন্তু এই পিরামিডের সঙ্গে অনেক অভিশাপ লেগে থাকে। পিরামিডের গায়ে, এমনকি
ভেতরের দরজার দেওয়ালের গায়ে সেসব অভিশাপের কথা লেখা থাকে। পিরামিডের ভেতরে মমির কোনো একটা কিছুকে স্পর্শ করলে তার যে ক্ষতি হবে সে কথা বারবার ওখানে বলা হয়, কিন্তু চোরের দল সে ভাষা সহজে পড়তে পারে না। তারা কোনো রকমে পথ খুঁজে বের করে দামি জিনিসপত্র নিয়ে চলে আসে। মাঝে মাঝে মমিও চুরি যায়। তবে এগুলো তো ঠিক নয়। মিশরের ঐতিহ্য হলো পিরামিডের মধ্যে থাকা মামি, সেটা যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে? ঠিক কথা বলেছ তুমি। তবে এমন একটা রাস্তার খোঁজ বোধহয় আমরা পেয়েছি। তবে আমরা কিন্তু এই মামি কিংবা মামির জিনিসপত্র চুরি করে আনার জন্য যাব না। আমরা যাব সম্পূর্ণ একটা অন্য কারণে। সেই অন্য কারণটাই তোমায় কাল বলবো। আজ বিশ্রাম করো, কাল তোমার সমস্ত কথা বলা হবে। মার্সেল, ডেভিডকে বলে শঙ্করের একটা ঘর তৈরি করে দিতে বলো। মার্সেল আর অ্যানা উঠে গেল উপরে। বসার ঘরে জন আর শঙ্কর বেশ কিছুক্ষণ বসে রইল। একটু পরে চায়ের মতো একটা পানীয় শঙ্করকে খেতে দিল জন। সেটা খেয়ে বেশ ভালোই লাগলো। এ কথা ও কথার মধ্যে জন শঙ্করের বাড়ির কথা জানতে চাইল। তবে সেদিন শঙ্করের কিছুতেই মন বসল না। একেতেই সে পিরামিডের কথা শুনেছে, তারপর সেই পিরামিডের নিচে বালিতে এমন কিছুর সন্ধান ওরা পেয়েছে যা ওই মমি কিংবা তার পাশে থাকা সাধারণ জিনিসপত্রের চেয়ে দামি। এমন একটা কথা শোনার পর কি আর চুপ করে বসে থাকা যায়? শঙ্করের মন মানছিল না। তবুও দুপুরের খাওয়া দাওয়ার পর তাকে একবার ঘুমিয়ে নিতে হলো। ঘুম ভাঙল একেবারে সন্ধ্যার দিকে। ঘরের দরজায় মার্সেল আর জনের বাড়ির চাকর ডেভিড এসে ধাক্কা দিল। অনেকটা দেরি হয়ে গেল। ডেভিড ঘরে আবার একটা ট্রে নিয়ে ঢুকেছিল। তাতে পানীয় কিছু একটা আর তার সঙ্গে সামান্য শুকনো কিছু খাবার। ভাঙা ইংরেজিতে সে বলল, স্যার, সবাই বেরিয়েছে আর তোমার ঘরেই থাকতে বললো। ওরা ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবে। শঙ্কর মুখে কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবল, এখন আবার ওরা কোথায় বেরোলো? খাবার ও পানীয় খেয়ে সে ঘর থেকে বেরিয়ে এলো বাইরের দিকে। পেছনের দিকে পাশাপাশি অনেকগুলো ঘর আছে। বাড়িটা লম্বা। বারান্দার কাছে দাঁড়িয়ে সন্ধ্যের সময় একটা গরম হাওয়া উপভোগ করল। তবে তার মাঝে মাঝে সমুদ্রের দিক থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসলো। শঙ্করের খুব একটা খারাপ লাগছিল না। নৈহাটিতে গঙ্গার পাড়ে বসে মাঝে মাঝে গঙ্গার জলের দিকে তাকিয়ে সমুদ্রের কথাই ভেবেছে সে। আর এখন সেই সমুদ্রের হাওয়া গায়ে এসে লাগছে। সেদিন রাতের বেলা খাবার টেবিলে বসে গোটা ব্যাপারটা শঙ্কর আসলেই বুঝতে পারল। প্রথম কথা বলল অ্যানা। দেখো শঙ্কর, এবার তুমি যখন ইন্ডিয়া ফিরে গেলে আমি তখন সেখানে কিছুদিন ছিলাম। তারপর সেখান থেকে ফ্রান্স ও ইতালি ঘোরাঘুরি করতে করতে এখানে চলে আসি। এখানে এসে জনের সঙ্গে মিশরের পিরামিডের ব্যাপারে অনেক কথাবার্তা বলি। তখন জনের কাছে একটা ডায়েরি ছিল। ডায়েরি? কোন ডায়েরি? সেটা কি আমি একবার দেখতে পারি? শঙ্কর, রাতে তোমায় ওটা দেখতে দেব। ওটা নিয়ে অসুবিধা নাই। তুমি অ্যানার কথা শোনো। এই ডায়েরিটা এখানকারই কেউ লিখেছিল। জনের সঙ্গে এখানকার একটা মিউজিয়ামের বেশ ভালো সম্পর্ক আছে। সেই মিউজিয়াম থেকেই ওই ডায়েরিটা জোগাড় করেছিল। আসল যে ডায়েরিটা রয়েছে সেটা মিউজিয়ামেই আছে। এটা ওই ডায়েরিটা নয়, ওখান থেকে লেখাগুলো কপি করা হয়েছে। এই ডায়েরিটা জনের হাতে আসার পর সে ওটা আমাদের দেয়। গোটা ডায়েরিটা স্প্যানিশে লেখা। যে লিখেছিল সে নিশ্চয়ই স্পেনের, এবং ডায়েরিতে খুফুর পিরামিডের ব্যাপারে একটা অদ্ভুত তথ্য রয়েছে। খুফুর পিরামিড মানে পৃথিবীর সবথেকে বড় পিরামিড? হ্যাঁ, ওই পিরামিডের নিচেই কোথাও একটা গুপ্ত ঘর আছে। শুধু তাই নয়, ওটা কোথায় আছে এ কথা ওই ডায়েরিতে লেখা আছে। আসলে গোটা জিনিসটা তোমায় দেখালে তুমি ভালোভাবে বুঝতে পারবে। আমরা ছোট করে যদি বলি তাহলে এমন দাঁড়ায় যে নীল নদের কাছ থেকে একটা রাস্তা আছে, যে রাস্তায় মাটির তলা দিয়ে কোনো এক পথে ওই খুফুর পিরামিড পর্যন্ত গিয়ে পৌঁছেছে। রাস্তাটা অনেক বড়, আমাদের ওইখানে প্রায় মাসখানেক ধরে হাঁটতে হবে, কিন্তু ওই পথ ধরেই আমরা যাব। আর খুফুর পিরামিডের নিচে একটা সরু পথ আছে। এক মিনিট।
মানে নীল নদের কোনো একটা জায়গা থেকে আমাদের খুফুর পিরামিড পর্যন্ত যেতে হবে মাটির তলা দিয়ে। শুধু মাটির তলা দিয়ে নয় শঙ্কর, ওটা আসলে বালির তলা দিয়ে। তুমি তো বুঝতেই পারছো, মরুভূমিতে অনেক নিচ পর্যন্ত বালি থাকে। তবে যতদূর মনে হচ্ছে ওই ডায়েরি হিসেবে আমাদের ওই পথে যেতে হবে। তবে ওই পথে গেলে আমাদের আসলে কোন কোন জিনিসের সম্মুখীন হতে হবে সে ব্যাপারে কিন্তু ওই ডায়েরিতে খুব বেশি কিছু লেখা নেই। তবে কয়েকটা চিহ্নের সন্ধান রয়েছে, সেগুলো লক্ষ্য করলে হয়তো বা আমরা বুঝতে পারবো আমরা ঠিক কোন পথে যাচ্ছি। তাহলে আজ রাতে আমায় এই ডায়েরিটা দেখতে হবে। আর যদি আমরা সত্যি সত্যি ওই নীল নদের পথে খুফুর পিরামিডের তলায় কোনো এক গোপন জায়গায় যাই, তাহলে আমরা কি 4 জনই যাব? আমি বারবার মার্শালকে বলেছি, এই অভিযান কিন্তু এত সহজ হবে না, নট অ্যান ইজি ওয়ান। শুনেই মনে হচ্ছে যে নাইল থেকে আমরা খুফুর পিরামিড পর্যন্ত যাব। মাটির তলায় কোনো এক পুরনো গুহা রয়েছে, সেই পথেই আমাদের যেতে হবে। এখানকার অনেকেই মনে করে পিরামিড যেখানে আছে সেখানে অনেক অনেক বছর আগে কোনো এক পাহাড় ছিল, তারপর প্রকৃতির কারণে সেই পাহাড় মাটির নিচে ধসে যায় এবং তারপর বালি আস্তে আস্তে সেখানে জমে। অনেকেই মনে করে এখানে বালি প্রথম থেকেই ছিল, আবার অনেকে মনে করে এই বালি এই স্থানে পরে হয়েছে, আসলে ওখানে আগে মাটি ছিল, সেটাও অনেকে বলে। তবে মার্শালকে আমি বারবার বলেছি এই পথে না যাওয়াটাই তার পক্ষে ভালো হবে, আ সেফ ওয়ান। আমি তো আগেই বলেছি, তোমরা যখন যাবে তখন তোমাদের সঙ্গে আমিও যাব। তাছাড়া আমি তো আর নেহাত কোনো ঘরোয়া মেয়ে নই। আমি সমুদ্র পথে 2 বার ঘুরেছি। মাদাগাস্কার গিয়েছি একবার, তারপর একবার স্পেন পর্যন্ত গিয়েছি। জলপথে পাহাড়ে চড়ার অভিজ্ঞতাও আমার আছে, তা তো তুমি জানো। আমি তোমাদের বারণ করেছিলাম, তার কারণ হলো আমিও আমার বাবাকে এভাবেই হারিয়েছি। তাই আমি চাই না যে আমার চেনা কাউকে। কথাটা বলতে বলতে অ্যানা মাথা নিচু করল, তার মুখটা কেমন যেন হয়ে গেল। শঙ্কর তার পাশেই বসেছিল। শঙ্কর অ্যানার উদ্দেশ্যে বলল, অ্যানা, চিন্তা করো না। দেখো, যা হয়েছে তা তোমায় আমি ভুলে যেতে বলতে পারি না, কিন্তু তোমার মতো একজন মেয়ের এইভাবে থাকা চলে না। তাছাড়া আমাদের কত কিছু করতে হবে সে কথাটা ভাবো। আমাদের সেই নীল নদ থেকে যেতে হবে খুফুর পিরামিড পর্যন্ত। তার মানে শঙ্কর, তুমি আমাদের সঙ্গে যাবে? ইউ আর রেডি ফর দিস অ্যাডভেঞ্চার? ইউ আর রেডি ফর গো খুফুর পিরামিড? আমি সম্পূর্ণ রেডি অ্যানা, আই উইল গো। গোটা রাত বসে শঙ্কর ডায়েরিটা পড়ল। স্প্যানিশ সে খুব ভালোভাবে জানে না, তবে এই 1 বছরের মধ্যে সে বেশ কয়েকটা ভাষা শিখে ফেলেছে। তাই একটু সময় লাগলেও অ্যানা বলে দিয়েছিল ডাইরেক্ট কোন জায়গাগুলো আসলেই পড়া প্রয়োজন। নীল নদের সেই গুহার পর থেকে পিরামিডের অনেক নিচে গভীর পর্যন্ত ওই লোকটা গিয়েছিল। তার নাম সাও পাওলো। তারপরে সে আর এগোতে পারেনি কোনো একটা কারণে। তবে সে নিশ্চিত করে বলেছিল 3 কোণা মুখের যে পথের সামনে সে এসে দাঁড়িয়েছিল, সেই 3 গুহামুখের মধ্যে দিয়ে আসলে মিশরের বুকে সেই 3 পিরামিডের কাছে যাওয়া যায়। কিন্তু সমস্যা হলো কোন পথে গেলে খুফুর পিরামিড পড়বে এবং কোন পথে গেলে বাকি পিরামিডের মধ্যে দুটো পড়বে সে কথা সে বলতে পারেনি। তবে আরো একটা কথা সে ডায়েরিতে জানিয়েছে, ওই পিরামিডগুলোতে যাওয়ার আরো কোনো রাস্তা আছে, সেই রাস্তা সে আবিষ্কার করতে পারেনি। তবে সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্যটা শঙ্কর আবিষ্কার করতে পেরেছে সেটা হলো ওই লোক আসলে পিরামিডের সন্ধানে ওই পথে গিয়েছিল, তবে অন্য একটা কারণে। খুফুর পিরামিডের কাছাকাছি কোথাও একটা এমন জায়গা আছে যেখানে অনেক প্রয়োজনীয় এবং দামি জিনিসপত্র লুকিয়ে রাখা হয়েছে, যার মধ্যে একটা প্রধান জিনিস হলো মমি কিভাবে তৈরি করা হয় তার সমস্ত প্রক্রিয়া লেখা আছে, যাকে সোজা বাংলায় বলা যায় পরশ পাথর। এমন এক পাথর যে পাথর দিয়ে যে কোনো ধাতুকে স্পর্শ করলে তা সোনা হয়ে যাবে। ওই পাথরের ব্যাপারেও ডায়েরিতে বেশ কিছু জিনিস লেখা ছিল। তবে আরো একটা ব্যাপার লেখা ছিল, একটা অদ্ভুত জন্তুর কথা লেখা ছিল।
যাকে দেখতে অনেকটা টিকটিকির মতো। লোকটা তাকে ভালোভাবে দেখার সুযোগ পায়নি, সে ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে পথের যা বিবরণ ডায়েরিতে রয়েছে তা সত্যিই ভয়ঙ্কর। ওই লোকটার সঙ্গে আরো দুজন ওই পথে গিয়েছিল, তাদের দুজনই মারা যায়। ওই লোকটা কোনো রকমে ওই গুহাপথ থেকে বেরিয়ে আসতে পেরেছিল, তবে এই সমস্ত কথা সে বাইরে আর কাউকে জানায়নি। শঙ্কর নিজের বিছানায় শুয়ে ভাবতে লাগলো তারা চারজন ওই পথে যাবে পিরামিডের নিচে, কিন্তু সত্যিই কি তাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করে আছে? আসার সময় বারবার মা বারণ করেছিল। মায়ের চোখের জল, তার এই অভিযানের তীব্র জেদ, আসলে জিতবে কোনটা? শঙ্কর এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে বেরিয়ে ওরা সমস্ত জিনিসপত্র জোগাড় করলো। অভিযানের জন্য প্রয়োজনীয় জামা কাপড়, জুতো, মাথার টুপি। গুহাপথটা মাটির নিচে বলে সেখানে অন্ধকার হতে পারে, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, তাই অদ্ভুত ধরনের কিছু মাস্ক জোগাড় করা হলো। এই মাস্ক মুখে দেওয়া থাকলে তাতে অক্সিজেনের যোগান না হলেও অক্সিজেনের ঘাটতি খুব একটা বোঝা যাবে না। এই মাস্ক সম্প্রতি অভিযাত্রীর দলের জন্য এখানকারই একজন তৈরি করেছে। উজ্জ্বল কিছু টর্চ, তাছাড়া কম্পাস এবং আরও অনেক কিছু রয়েছে। নীল নদের ম্যাপ এবং মিশরের ম্যাপ, এমনকি ওই এলাকার বেশ কয়েকটা বিভিন্ন ধরনের ম্যাপ ওরা জোগাড় করেছে। সমস্ত গোছগাছ করে একটা দিন বিশ্রাম নিয়ে পরদিন সকাল সকাল ওরা বেরিয়ে পড়ল নীল নদের সেই জায়গাটার উদ্দেশ্যে, যেখান থেকে ওদের যাত্রা শুরু হবে। মুম্বাসা থেকে প্রথমে জাহাজ পথে বারশোল এবং সেখান থেকে সুয়েজ খালের পথ ধরে ওরা গিয়ে পৌঁছলো নীল নদের কাছাকাছি এক বন্দর হরদাঘে। তারপর সেখান থেকে জলপথে পাড়ি দিল নীল নদের উদ্দেশ্যে। হরদাঘ থেকে ওরা ঘোড়া জোগাড় করেছিল। চারজনেরই ঘোড়া চালানোর দক্ষতা রয়েছে। সেই পথে ওরা প্রায় 4 দিন ঘোড়া চালিয়ে এসে পৌঁছলো সেই স্থানে যার কাছাকাছি থেকেই ওই ডায়েরি যে লিখেছে সেই সাও পাওলো যাত্রা শুরু করেছিল। সেখানে ওরা থাকার ব্যবস্থা করলো জনের সাহায্যে। নীল নদের পথে নৌকো নিয়ে যেতে হবে। তারপরে একটা গভীর জঙ্গল মতো আছে। সে জঙ্গলের কাছ থেকে ভেতরে ঢোকার পর সেদিন রাত্রে নৌকোর ব্যবস্থা হয়ে যাওয়ার পরে জন বলল, এবারে কিন্তু আমাদের আসল কাজ শুরু হবে। আমাদের ফার্স্ট কাজ হবে ওই নাইলের এত বড় জায়গায় সেই জঙ্গলটা খোঁজা। কোথায় সেই জঙ্গল সেটা খুঁজে পাওয়াই কঠিন হবে আই থিঙ্ক। আমার যতদূর মনে হয় ডিমা থেকে আমাদের উত্তর পশ্চিম কোণ ধরে এগোতে হবে। সেখান থেকে এগিয়ে যাওয়ার পরে সা পাওলো প্রায় 3 দিনের মাথায় সেই জঙ্গল দেখতে পেয়েছিল, অর্থাৎ আমরা অন্তত 2 দিন পরেই সেই জঙ্গল দেখতে পাবো। তারা বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আমরা নির্দিষ্ট দিক লক্ষ্য করে এগোচ্ছি। আমাদের ঠিক বাঁ দিক ধরে এগোতে হবে, কারণ সেই দিক মিশরের খুফুর পিরামিডের দিকে যাচ্ছে। সে কথা তো ঠিক, কিন্তু কোন জঙ্গল থেকে সে যাত্রা শুরু করেছিল। কিন্তু কোন জঙ্গল থেকে সে যাত্রা শুরু করেছিল সেটা আমরা জানবো কি করে? তার দেওয়া ম্যাপে তো জঙ্গলের খুব একটা ভালো অবস্থান নেই। একটা ম্যাপ হাতে একে তৈরি করে নিয়েছিল জন। সেই ম্যাপটা খুলতেই সেখানে নীল নদ দেখা গেল। বিমা থেকে শুরু করে নীল নদের উত্তর পশ্চিম দিকে যাত্রা করে প্রায় 3 দিনের ব্যবধানে একটা জায়গায় সেই জঙ্গলের একটা অবস্থানে সে গেছে, এবং সেই জঙ্গলের অবস্থানের মাঝেই সেই গুহামুখ খুঁজে বার করতে হবে। গুহামুখ খুঁজে বার করতে পারলে তারপর পরের কাজটা খুব একটা কঠিন হবে না। সেখানে ঢুকে যাওয়ার পরে তাদের এই গুহামুখের ভেতর দিয়ে পথ চলতে হবে। প্রথম কাজ হলো সেটা খুঁজে বার করা। শঙ্কর, আমার মনে হয় এই পথ ধরেই আমাদের এগোতে এগোতে স্থানীয় লোকেদের, নেটিভদের সাহায্য নিতে হবে, না হলে আমরা কিছুতেই সেটা খুঁজে পাবো না। জঙ্গলের ভেতরে কোথাও একটা ছোট পাহাড় মতো রয়েছে, অথচ দেখো এদিকটায় পাহাড়ের সংখ্যা কিন্তু খুব কম। হতে পারে সেটা পাহাড় নয়। আসলে সা পাওলো যখন এখানে এসেছে সে সময় আজ থেকে অনেক বছর আগেকার। তখন এদিকে জঙ্গলের সংখ্যা বেশি ছিল, তাই বেশ উঁচু কিছু ঢিবি কিংবা অন্য কিছু তার কাছে পাহাড়ের মতো বলে মনে হতে পারে। সে কিন্তু পাহাড় দেখেনি, লিখেছে সে ছোট ছোট পাহাড়ের মতো, অর্থাৎ সেটা পাহাড় না হয়ে অন্য কিছু হতে পারে। কোনো খাদের ধার থেকে যে বড় উঁচু জায়গা উঠে যায় তাকে আমরা নিচ থেকে পাহাড়ের মতো বলেই কিন্তু মনে করি। আমার মনে হয় শঙ্কর ঠিক কথা বলেছে। এমন কোনো জায়গা আমাদের খুঁজতে হবে, আর নৌকো নিয়ে বেরিয়ে আমাদের
এই স্থানীয় লোকজনদের সাহায্য নিতে হবে। পরদিন সকালে নৌকো নিয়ে বেরোনো হলো। নৌকোর সঙ্গে একজন লোক ছিল, তার সঙ্গে কথা হলো। সে ওদের নামিয়ে দিয়ে তারপর ফিরে আসবে। সেই লোকটার সঙ্গে স্থানীয় ভাষায় বেশ কিছুক্ষণ কথা বলল জন। তারপর ওদের জানালো, এ বলছে এখান থেকে প্রায় 2 দিনের পথে একটা বেশ ঘন জঙ্গল আছে। সেই ঘন জঙ্গলের মধ্যে এমন উঁচু টিলা বা পাহাড় জাতীয় কিছু থাকতে পারে, কিন্তু সমস্যা হলো সেখানকার আদিবাসীরা বাইরে কাউকে ভেতরে ঢুকতে দিতে চায় না। তাছাড়া আমার সঙ্গে বন্দুক আছে, এত জিনিসপত্র আছে। সত্যি তো, তারা আমাদের এত সহজে জঙ্গলে ঢুকতে দেবে বলে তো মনে হয় না। কিন্তু আমাদের একবার চেষ্টা তো করে দেখতে হবে। যদি ওই জঙ্গলের কাছে সত্যি সত্যি সেই ছোট পাহাড় থেকে থাকে, তাহলে সেখান থেকে আমরা ভেতরে যাওয়ার পথ খুঁজে পাবো। মার্সেলের কথা মতোই কাজ হলো। 2 দিনের পর তারা পাড়ি দিল। সঙ্গে ওরা শুকনো খাবার, জল সমস্ত কিছুই নিয়েছিল। নীল নদে শঙ্করের এই প্রথম আসা। নীল নদের জলের মধ্য দিয়ে চলতে চলতে আরো একটা দিকে ওদের খেয়াল রাখতে হচ্ছিল। নীল নদে বেশ কুমিরের উপদ্রব হয়েছিল। নীল জলের মাঝে তাদের হঠাৎ করে মাঝে মাঝে দেখা যায়। তারা দুপাশে জঙ্গলের মধ্যে অদ্ভুতভাবে শুয়ে রোদ পোহায়। তার একদম কাছাকাছি না আসা পর্যন্ত সহজে কেউ বুঝতেই পারে না। ওদের নৌকোটা বেশ বড়, তবে একটু লম্বা একজন লোক ওদের সঙ্গে এসেছিল, সেই নৌকো চালাচ্ছিল। মাঝে মাঝে সে ক্লান্ত হলে শঙ্কর কিংবা জন নৌকো চালাচ্ছিল। একটা দিন কোন রকম বিনা উপদ্রবী কেটে গেল। পরদিন সকালের দিকে ওরা সবাই ঘুম থেকে উঠে পড়েছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। এমন সময় নৌকো চালাতে থাকা লোকটা কি যেন একটা বলে চিৎকার করে উঠল। তারপর আঙুল তুলে দেখাতে লাগলো জলের দিকে। জলের দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে চমকে উঠল ওরা। জলের মধ্যে ওদের ঠিক পিছু পিছু জল বেয়ে আসছে 2টো কুমির। সঙ্গে সঙ্গে জন বন্দুক তুলল, কিন্তু কুমিরগুলো যতক্ষণ ওদের আক্রমণ না করছে ততক্ষণ ওরা গুলি চালাতে ইচ্ছুক নয়। তাছাড়া বন্দুকের গুলি কুমিরের গায়ে এত সহজে লাগে না। তাদের গায়ের চামড়া বেশ শক্ত। একদম যদি কুমিরের শরীরের নিচের দিকে গুলি করা যায় তাহলেই একমাত্র কাজ হবে। কুমিরগুলো একইভাবে পাল্লা দিয়ে নৌকোর পিছু পিছু আসতে লাগলো। লোকটা নৌকো দ্রুত টানতে লাগলো। অ্যানা আর মার্সেল ভয় পেলেও বন্দুক হাতে তারাও তৈরি হয়েছিল। অ্যানার পরনে এখন একদম অভিযাত্রীর মতোই পোশাক, তবে তাদের পোশাক সাদা হয়। অ্যানার পোশাক ধূসর রঙের। অ্যানার মতো জন আর শঙ্করের পোশাকও ধূসর রঙের। বন্দুক তুলে ওরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ওভাবে কুমিরগুলো আরো বেশ কিছুক্ষণ পিছু নিয়ে তারপরে কিন্তু চলে গেল। কুমিরগুলো চলে যেতে ওরা নৌকার উপরে বসে পড়ল। ভাগ্যিস দেখা গিয়েছিল। এত চুপচাপ ওরা আমাদের পিছনে ছিল যে কিছু বোঝাই যায়নি। নাইলে কুমিরের নাম আছে শিকারের ব্যাপারে, কিন্তু এমন ভাবে তারা শিকার করে। কথাটা বলার সঙ্গে সঙ্গে নৌকো চালাতে থাকা ছেলেটা আবার চিৎকার করে উঠল। তার সঙ্গে দেখা গেল সে জলের মধ্যে বেশ খানিকটা হেলে পড়েছে। সামনের দিকে তাকিয়ে ওদের সকলের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। মুহূর্তের মধ্যে শঙ্কর বন্দুক তুলল, কিন্তু গুলি চালানো সম্ভব হচ্ছে না, কারণ কুমিরটা লোকটার একটা পা কামড়ে ধরেছে। এইভাবে গুলি চালাতে গেলে যদি লোকটার পায়ে গিয়ে লাগে, কুমিরটা তাকে টানছে নিচের দিকে। লোকটা চিৎকার করছে। জন সঙ্গে সঙ্গে একটা সাহসের কাজ করল। তার পায়ের কাছে কোমরের দিকে বাঁধা একটা বেশ লম্বাটে ছুরি ছিল। সেই ছুরিটা মুহূর্তের মধ্যে বার করে এগিয়ে গেল কুমিরটার দিকে। তারপর তার মুখের ভেতরে নিচের দিকে ছুরিটা বসিয়ে দিল। কুমিরটা একবার গোটা শরীর ঝাঁকিয়ে উঠল। তাতেই নৌকোটা একদিকে কাত হয়ে গেল। আরেকটু হলেই নৌকোটা ডুবে যেত, কিন্তু শঙ্কর আর বাকিরা কোন রকমে নৌকোর উল্টো দিকে গিয়ে নৌকোটাকে হেলিয়ে রাখলো অন্যদিকে। সে এক অদ্ভুত দৃশ্য। কুমিরটা কিছুতেই ছেলেটার পা ছাড়তে চায় না, অথচ জন বারবার হাতের ছুরিটা দিয়ে কুমিরের মুখের ভেতরে ঠিক তার মুখের নরম অংশ লক্ষ্য করে ছুরি চালাচ্ছে। কুমিরটা প্রাণপণে চেষ্টা করছে ছেলেটাকে নিয়ে যাওয়ার। কুমিরটার মুখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। এমন সময় অ্যানা এগিয়ে গিয়ে লোকটাকে ধরে একটা হ্যাঁচকা টান দিল। তারপরে কুমিরটার মুখ থেকে আলগা হয়ে বেরিয়ে এলো তার রক্তাক্ত হয়ে আসা পাটা। কুমিরটা জলে ডুব দেওয়ার পরেও ওরা বেশ কিছুক্ষণ জলের দিকে তাকিয়ে রইল। জলের মধ্যে একটা জায়গা লাল হয়ে এসেছে। এমন একটা ঘটনায় ছেলেটা কিন্তু বেশ ভয় পেয়েছিল।
সে অন্যান্য লোকের পায়ের দিকে তাকিয়ে রইল। অ্যানা ততক্ষণে ব্যাগ থেকে কাপড় বার করে তার পা বেঁধে দিয়েছে। তার পায়ে ক্ষত হয়েছিল। সঙ্গে করে আনা কিছু ওষুধপত্র তার পায়ে লাগিয়ে দিয়ে তাকে নৌকোর মধ্যে বিশ্রাম নিতে বলা হলো। অ্যানা আর শঙ্কর মিলে নৌকো চালাতে লাগলো। চালাতে চালাতে তারা একসময় সাও পাওলোর বলা সেই জঙ্গলের কাছে এসে পড়ল। মানে এই জঙ্গলের কাছে সাও পাওলো এসে থেমেছিল বলেই ওরা মনে করে। আমার মনে হয় এটাই সেই জঙ্গল। বেশ লম্বা লম্বা কয়েকটা গাছ, আর নদীর পাড়ে বেশ কিছু বড় বড় পাথর আছে, এবং এই পাথরের গা দিয়ে গেলেই সেই আদিবাসীদের খোঁজ পাওয়া যাবে। আদিবাসীদের দল সাও পাওলোকে সাহায্য করেছে, তাহলে ওরা নিশ্চয়ই আমাদেরও সাহায্য করবে। কথাটা বলে ওরা নৌকোটাকে পাড়ের দিকে রাখলো। নৌকো থেকে সবে জন লাফিয়ে নিচের দিকে নেমেছে, অমনি একটা তীর এসে তার পায়ের কাছে মাটির উপরে গেঁথে গেল। সঙ্গে সঙ্গে সামনের পাড়ের দিক থেকে অদ্ভুত স্বরে কেউ যেন কি একটা বলে উঠল, তা বোঝা গেল না। পায়ে জখম হয়ে থাকা লোকটা ততক্ষণে জ্ঞান হারিয়ে নৌকোর উপরে শুয়ে রয়েছে। ওরা সামনের দিকে তাকিয়ে দেখল নদীর পাড়ে বেশ কয়েকটা বড় বড় পাথর, তারপরে বড় লম্বাটে গাছ, সেই গাছের নিচে জঙ্গল। সেই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে বেশ কয়েকটা কালো কালো মুখ। তাদের গায়ে এমনকি কপালেও অদ্ভুত কিছু মাখা, পাতা দিয়ে মাথার উপর অদ্ভুতভাবে গোল টুপি তৈরি করা। জন মাটিতে নেমে দুটো হাত দুপাশে তুলল। শঙ্কর বন্দুক নৌকোতে রেখে দুহাত তুলে নিচের দিকে নামল। এই সমস্ত এলাকার ভাষা জন ভালোভাবে জানে। সে স্থানীয় ভাষাতেই বলল, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা তোমাদের বন্ধু, অস্ত্র নামিয়ে রাখো। অপর প্রান্ত থেকে স্থানীয় ভাষাতেই কিছু কথা ভেসে এলো, তবে তার বাংলা তর্জমা করলে এমন দাঁড়ায়, আমরা এখানে অন্য কোনো মানুষকে চাই না, তোমরা বন্ধু হও আর শত্রু হও, তোমরা চলে যাও এখান থেকে। তোমরা ভয় পাচ্ছ কেন? সেইটাই তো বুঝতে পারছি না, এমনটা তো হওয়ার কথা নয়। শঙ্কর আর এক পা এগিয়ে যেতে একটা তীর ছুটে এলো তার ঠিক পায়ের কাছে। তার জুতো থেকে মাত্র 1 আঙুল দূরে এসে তীরটা গেঁথে গেল। আবার দূর থেকে কথা ভেসে এলো, এর পরের তীর কিন্তু তোমাদের গায়ে লাগবে। এখনো সাবধান করে দিচ্ছি, তোমরা চলে যাও, এখানে আর কাউকে আমরা ঢুকতে দিতে চাই না। কেন, কি হয়েছে? হোয়াট হ্যাপেন? আমরা এখানে একটা দরকারি কাজে এসেছি। আমাদের এখানে একটা পাহাড় খুঁজে বার করতে হবে। পাহাড় না হলেও ছোট কোনো ঢিবি হতে পারে, মানে বড় সড়ো কোনো ঢিবি, যেখান থেকে বাইরের লোকেদের সঙ্গে আমাদের কোনো কথা নেই। বাইরের লোকেরা কেউ ভালো নয়, তাদের জন্য আমাদের সর্দারের এখন মৃত্যু হতে চলেছে। ও মাই গড, জিসাস ক্রাইস্ট, সর্বনাশ! কেন, কি হয়েছে? মৃত্যু? তুমি বলো যে আমরা তাকে সাহায্য করতে চাই। তোমাদের জায়গায় আমরা ঢুকবো না, আমরা এখানেই থাকবো, এখানেই থাকার ব্যবস্থা আমরা করছি। কিন্তু আর যদি কেউ এরকম ভাবে মারা যায়, তাহলে তার সাহায্য করা প্রয়োজন, সে কথা আমাদের বলো। জন অনেকক্ষণ ধরে জঙ্গলে লুকিয়ে থাকা আদিবাসীদের সঙ্গে কথা বলল। তারপরে আদিবাসীদের মধ্য থেকে একজন বেরিয়ে এলো। তার পরনে শুধু নিচের দিকে পাতা দিয়ে তৈরি করা একটা কাপড়ের মতো, হাতে একটা লম্বা লাঠি আছে। সেই লাঠির মাথায় ধারালো কিছু একটা রয়েছে। এগিয়ে এসে সে জনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলল। তারপরে স্থির হলো ওরা মাত্র একজনকে ওদের সঙ্গে যেতে দেবে। যদি সে ওদের সর্দারকে সুস্থ করতে পারে, তাহলে ওরা বাকিদের ভেতরে ঢুকতে দেবে। তার আগে অন্য কেউ ভেতরে ঢোকার চেষ্টা করলে এবার কিন্তু ওরা সাবধান করবে না। জন কথায় কথায় সমস্ত কথা জেনে নিয়ে আবার ফিরে এলো। ততক্ষণে ওরা পাথরের কাছেই বসে পড়েছিল। নৌকোটা ওরা ছেড়ে দেবে ভেবেছিল, কিন্তু ছেলেটার জ্ঞান এখনো ফেরেনি। তাই তাকে ছেড়ে দেওয়া যায় না, তাই তাকে পাথরের একপাশে ওরা শুইয়ে রেখেছিল। আমি ওদের সঙ্গে নিয়ে একবার দেখে আসি। আসলে ওরা কি বলতে চাইছে সেটা জানা দরকার। তোমাদের এখানে থাকতে কোনো প্রবলেম হবে না তো? ওরা কোনো অসুবিধার কথা বলল না। পরে ফিরে এসে জানালো, সর্দারের গুলি লেগেছে। ওরা তিনজনেই অবাক হয়ে গেল। অ্যানা বলে উঠল, গুলি লেগেছে? কিন্তু কি করে? এই জঙ্গলের মধ্যে এখানে গুলি এলো কোথা থেকে? বেশ কিছুদিন আগে কয়েকজন লোক এখানে এসেছিল। জঙ্গলের মধ্যে বেশ কয়েকজন লোক এসেছিল, আর তাদের সঙ্গে কোনোভাবে এদের একটা ঝামেলা হয়েছিল, আর তার জন্যই। তাহলে একটা কাজ করা যাক, আমি আর শঙ্কর যাই, আমরা গিয়ে গুলিটা বার করে তার কোনো একটা ব্যবস্থা করে দিই।
ওষুধপত্র আমাদের কাছেই আছে, তাতেই কাজ হয়ে যাবে। জন এবার এগিয়ে গিয়ে লোকটাকে ওদের যাওয়ার কথা বলল। লোকটা প্রথমে বারণ করলো, তারপরে ওদের কথায় সম্মতি জানিয়ে অ্যানা আর শঙ্করকে নিয়ে ভেতরের দিকে গেল। বাকি দুজন বাইরেই রইল। শঙ্কর অ্যানা তার পিছু পিছু এগোতে লাগলো হালকা জঙ্গল থেকে গভীর জঙ্গলের দিকে। শঙ্কর, লোকটার অবস্থা তো খুব একটা ভালো নয়। গুলি লেগেছে 3 দিন আগে। এখন গুলি বার করে ওষুধ দিলেও কি সে সেরে উঠবে? আমাদের প্রথমে গুলিটা বার করতে হবে, তারপর সেই সমস্ত কথা নিয়ে ভাবা যাবে। যে লোকটা ওদের নিয়ে এসেছিল সে কাছে দাঁড়িয়েছিল। শঙ্কর তাকে হাতের ইশারায় কাছে ডেকে গোটা ব্যাপারটা ইশারায় বুঝিয়ে দিতেই লোকটা কোথা থেকে একটা মাটির পাত্র নিয়ে এলো। সেই পাত্রটা পাশে রেখে অ্যানার এবং শঙ্করের কথায় লোকটা জলের ব্যবস্থা করলো। তারপর কোনো রকমে অর্ধ চৈতন্য হয়ে থাকা লোকটার শরীর থেকে গুলিটা বার করা হলো। তার অনেক রক্তক্ষরণ হয়েছে। তারপরেই একজন বৃদ্ধ মতো লোক এগিয়ে এলো। সেও আদিবাসী লোক, তবে তার অনেক বয়স হয়েছে। সে ওদের সঙ্গে ইশারায় কথাবার্তা বলে কিছু শেকড় জড়িবুটি এনে লোকটার কাঁধের কাছে ক্ষতস্থানে বেঁধে দিল। আমার মনে হয় এবার লোকটা সুস্থ হয়ে যাবে, কিন্তু আমাদের এর ভেতরে যদি কোথাও যেতে হয় তাহলে এখানে তো তেমন কোনো পাহাড় বা কোনো উঁচু টিলা চোখে পড়ল না। বৃদ্ধ লোকটা ইশারায় কিছু একটা বলছিল, সে কথা ওরা কিছু বুঝতে পারছিল না। শঙ্কর ইশারা করে আগের লোকটাকে জন আর মার্শালকে ভেতরে আনার কথা বলল। সে কথা শুনে ওই লোকটা আবার বৃদ্ধ লোকটার সাথে এবং বাকিদের সঙ্গে কথাবার্তা বলে ওদের ওখানে থাকতে বলে বাকিদের আনতে চলে গেল। আশেপাশে বেশ কয়েকটা পাতা দিয়ে তৈরি ঝুপড়ি, সেই ঝুপড়িতে ওরা থাকে। ওদের দেখার জন্য অনেকেই এসে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে বেশ কিছু বাচ্চাও ছিল। অ্যানা একজনকে হাত তুলে ডাকলো, কিন্তু বাচ্চাটা সামনে এগিয়ে না এসে তার সঙ্গে দাঁড়িয়ে থাকা এক মহিলার মুখের দিকে তাকালো। মহিলা সামান্য হেসে কিছু একটা বলতেই সে আস্তে আস্তে এগিয়ে এলো ওদের দিকে। অ্যানা তার ব্যাগ থেকে খাবার বার করে বাচ্চাটার হাতে দিল। বাচ্চাটা বেশ কিছুক্ষণ জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে তারপর গন্ধ শুঁকে মুখে দিতেই তার মুখে একটা হাসি ফুটে উঠল। কিছুক্ষণের মধ্যেই একটা ছোট দল ওদের চারপাশে এসে ঘিরে দাঁড়ালো। ওরা এদিক ওদিক ঘুরে দেখছিল। চারপাশে ঘন জঙ্গল, তার মধ্যে বড় বড় কয়েকটা গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু এই পথে কোথায় যে সেই পাহাড় খুঁজে পাবে কিছুতেই তারা বুঝতে পারছিল না। বেশ কিছুক্ষণ পরে জন আর মার্সেল আসার পরে ওরা কিছু ফল খেতে দিল ওদেরকে। ওদের সর্দার লোকটাকে বিশ্রাম করার জন্য ঘরে রেখে ওরা বাইরে এসে বসলো। সেখানে সেই বৃদ্ধ লোকটি এবং আগে যে লোকটি ওদের এনেছিল তারাও আছে। কথায় কথায় জন বলল ওই বৃদ্ধ লোকটি আসলেই গোটা দলের এই কবিরাজ ধরনের। ওষুধপত্র তৈরি করা এবং জড়িবুটি দিয়ে এসে সবার সেবা শুশ্রূষা করে থাকে। আমরা একটা ছোট পাহাড়ের খোঁজ করছি। এই জঙ্গলের মধ্যেই কোথাও একটা পথ আছে যেখান থেকে ভেতরে আমরা ঢুকতে পারবো। তোমরা তাহলে সেই পথের খোঁজে এসেছো? আমরাও সেই পথে খুঁজে এসেছি। মানে তাহলে কি এর আগেও কেউ সেই পথে খুঁজতে এসেছিল? এসেছিল, আর সেই কারণেই তো আমাদের সর্দারের এই অবস্থা হয়েছে। ওদের সাথে বন্দুক ছিল, সর্দার তো ওদের যেতে বারণ করেছিল। ওই পথে আসলে বিপদ আছে, ওই পথে গেলে ফিরে আসা সহজ নয়, কারণ ওখানে পেট্রাটোস থাকে। সেটা আবার কি? জন আর ওই লোকটা স্থানীয় ভাষায় কথা বলছিল, তাই ওরা কিছুই বুঝতে পারছিল না। অনেকক্ষণ কথা বলে জন ওদের জানালো তার বর্ণনা হলো এইরকম। আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগে 3 জন লোকের একটা দল এখানে এসেছিল। তারা ওই পথের খোঁজ করছিল, কিন্তু আদিবাসীরা তাদের কিছুতেই সেই পথের খোঁজ দেয়নি। তারপর ওদের মধ্যে একজন রেগে গিয়ে সর্দারের গায়ে গুলি চালিয়েছিল। ওরাও চুপ করে থাকেনি। বিষ মাখানো তীর ছুড়ে ওদের 3 জনকে ওরা মেরে ফেলেছে। তারপর ওদের মৃতদেহগুলো নীল নদের জলে ভাসিয়ে দিয়েছে। শঙ্কর চমকে উঠল। তাহলে ওরা যদি একটু এদিক ওদিক করতো তাহলে ওরা নিশ্চয়ই তীর ছুড়ে ওদেরকেও মারতো, আর এই কারণেই ওরা এত রেগেছিল। তার মানে এই পথের কথা তোমরা ভালো করেই জানো? বৃদ্ধ লোকটি ওদের পথের সন্ধান দিল। এই ঘন জঙ্গল দিয়ে বেশ খানিকটা ভেতরের দিকে হাঁটতে হবে। প্রায় অর্ধেক দিনের পর তারপরেই সেই গুহামুখের আবিষ্কার করতে পারবে। কোনো পাহাড় নয়, আসলে একটা বড় গুহামুখ রয়েছে। তবে তার চারপাশে ঘন জঙ্গল মতো জায়গাটা বেশ খানিকটা উঁচু, তাই উঁচু জায়গাটা ভালোভাবে বোঝা যায় না। মনে হয় যেন একটা উঁচু জঙ্গল। জন,
তুমি ওনাকে বলে দাও যে আমরা ওই পথেই যাব। পেত্রারোসের দেখা যদি পাই তাহলে সেটা আমাদের পরম সৌভাগ্য হবে। এমন কিছু যদি আমরা দেখতে পাই যা স্বয়ং মৃত্যু, সেটা আমাদের এই অভিযানের পথে ভালোই হবে। মার্সেল কিন্তু এবার বেশ ভয় পেয়েছিল। প্রথমে কুমিরের আক্রমণ, তারপরে এমন সব দৃশ্য দেখে সে একটু চমকে গিয়েছিল। সে আবার কি? এই জঙ্গলি আদিবাসীরা যাকে ভয় পায়, সাধারণ কিছু হবে না। পেত্রারোস বর্ণনা কিন্তু কেউ দিতে পারল না। ওরা সেদিন বিকেলের দিকে যাত্রা শুরু করলো। যাত্রা করতে করতে জঙ্গলের পথে চলতে চলতে ওরা একসময় বুঝতে পারলো একটু পরেই অন্ধকার নেমে আসবে। এই সময় জঙ্গলের মধ্যে থাকা ঠিক কাজ নয়, তাই ব্যবস্থা হলো উঁচু গাছের ডালের ওপরে উঠে বসবে। কিন্তু অ্যানা কিংবা মার্সেলের পক্ষে সেই কাজটা সহজ নয়, তাই টুকরো কাঠ জোগাড় করে সে কাঠে আগুন জ্বালিয়ে ওরা গাছের তলাতেই বসলো। রাত গভীর হয়ে এলো। অনেক রাত্রের দিকে শঙ্করের ঘুমটা ভেঙে গিয়েছিল। ঘুমটা ভেঙে যেতে সে পাশের গাছের দিকে তাকালো। সামনের গাছের দিকে তাকাতেই দুটো উজ্জ্বল চোখ যেন অন্ধকারের মধ্যে সে দেখে ফেলেছে। সঙ্গে সঙ্গে একপাশে থাকা বন্দুকটা তুলে নিয়ে সেদিকে তাক করলো সে। সঙ্গে সঙ্গে পেছন থেকে শুনতে পেল জনের গলা। গুলি চালিও না শঙ্কর, স্টপ! গুলি চালিও না, ওটা হলো শিয়াল। এই জঙ্গলের মধ্যে এমন শিয়াল বা জ্যাকেল অনেক আছে, তবে আমরা এতজন রয়েছি, ও কোনো ক্ষতি করবে না। গুলি চালালে তাতে বাকিরাও সতর্ক হয়ে এখানে চলে আসবে, সে তখন আমাদের বিপদ বাড়তে পারে। বাকি রাত তো আমরা জেগেই কাটাই। শঙ্কর জেগে রইল। মশালের আলোয় মিশর সম্পর্কে যে বইগুলো সে কিনেছিল তার মধ্যে একটা ব্যাগ থেকে বার করে পড়তে লাগলো। সকালের দিকে শুকনো খাবার খেয়ে আবার পথ চলতে শুরু করলো ওরা। দুপাশে বড় বড় গাছ, মাঝে মাঝে জঙ্গল। এত উঁচু কিছুতেই এই আশপাশটা ভালো করে দেখা যায় না। নীল নদের কাছে বলেই এই জঙ্গলটা ওদের চোখে পড়েছিল। ভেতরের দিকে ঢুকতে শুরু করলে তারপরে আর জঙ্গল চোখে পড়ার কথা নয়, সেদিকে ধুধু বালিয়ারি। সেদিন প্রায় দুপুর পর্যন্ত হাঁটার পর ওরা সেই জায়গাতে এলো যেখানকার কথা সেই বৃদ্ধ লোকটি বলেছিল। সামনে বেশ খানিকটা উঁচু জঙ্গলের মতো রয়েছে। আসলে ওটা জঙ্গল নয়, ওটা ছোট্ট কোনো জায়গা। তার গায়ে লতা পাতা জন্মে এমন জঙ্গলের মতো মনে হচ্ছে, কিন্তু জায়গাটা নেহাত ছোট নয়। সেইখানে তারা পথ খুঁজে পাবে। আমাদের অভিযান তাহলে এখান থেকেই শুরু। প্রথমে আমাদের এই পথ কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে। ডায়েরিটা নিয়ে ভালো করে দেখতে লাগলো শঙ্কর। এক জায়গায় লেখা আছে, সামনের দিকে তাকিয়ে মনে হলো আমার সামনে একটা মস্ত উঁচু জঙ্গল দাঁড়িয়ে আছে। মনে হয়েছিল এই জঙ্গল পেরিয়ে আমি আর ওপাশে যেতে পারবো না, কিন্তু আদিবাসী লোকেরা বলেছিল এখান থেকে গেলেই ভেতরে ঢোকার কোনো একটা পথ আমি ঠিক খুঁজে পাব। আসলে সেই পথ যে কোথায় যাবে তার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি এসেছিলাম কোনো একটা অভিজ্ঞতার জন্য। জঙ্গল খুঁজে চলেছি প্রায় 3 দিন ধরে, আর তারপরেই খুঁজে পেলাম সেই পথ। একটা মস্ত বড় গাছ দেখতে পেলাম, যে গাছের ডাল বেয়ে নেমে এসেছে অনেক লতা পাতার জঙ্গল। সেই গাছটাও যে একদিন লতা পাতায় ঢেকে যাবে তা ভালোই বোঝা যায়। তার ডান দিক দিয়ে এগিয়ে গেলেই সেই পথ, কিন্তু সেই পথটা পাতায় এমনভাবে ঢেকে আছে যা খুঁজে পাওয়া সহজ নয়। আর এই জঙ্গলের মধ্যে রয়েছে বিষাক্ত সাপের দল। ওরা গোটা দিন এদিক ওদিক খুঁজে বেড়ালো। সেই গাছ যদি সেই সময় থেকে থাকে তাহলে সেই গাছ এখন খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়। পাতার জঙ্গল এগিয়ে এসেছে আরো। ওরা লম্বা ছুরি হাতে আশেপাশের জঙ্গল কাটতে কাটতে খুঁজতে লাগলো। একদিকে যেমন অ্যানা, অন্যদিকে মার্সেল আর শঙ্কর। খুঁজতে খুঁজতে একসময় মার্সেলের চিৎকার শোনা গেল, ও মাই গড, এটা কি? সঙ্গে সঙ্গে ওরা তিনজন তাকালো তার দিকে, আর তাকানোর সঙ্গে সঙ্গে দেখা গেল একটা সাপ। কালো কুচকুচে একটা সাপ মাটি থেকে প্রায় 1 হাত মতো শূন্যে এসে ফনা তুলে দাঁড়িয়েছে। সে মাথাটা অদ্ভুতভাবে দোলাচ্ছে। অ্যানা অদ্ভুতভাবে তার সামনে পড়ে গেছে। তার হাতে ছুরি, কিন্তু ভয়ে সে হতভম্ব। জন চিৎকার করে উঠল, চুপ করে দাঁড়িয়ে থাকো মার্শাল, একটুও নড়বে না, নইলে কিন্তু ও আক্রমণ করবে। একটুও নড়বে না। জন সঙ্গে সঙ্গে বন্দুক বের করে সাপটার দিকে তাক করতেই মার্সেল বোধহয় আর স্থির থাকতে পারল না। সে নড়ে উঠেছে। সাপটা ফনা দেখিয়ে তাকে ছোবল দিতে যাবে, ঠিক সেই সময় জনের হাতের বন্দুক গর্জে উঠল। সাপটা ছিটকে গেল। বোধহয় তার গুলিটা সাপের মাথায় লাগেনি, মাথার কাছ দিয়ে ছুঁয়ে গিয়েছিল।
এত তাড়াতাড়ি জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে গেল সামনের দিকে, তারপর অদ্ভুতভাবে একটা পাতার দিকে উঠতে লাগলো। শঙ্কর সেদিকে এগিয়ে গেল, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখল আর বলল, সাপাওলো বলেছিল আশপাশের জঙ্গলে বৃদ্ধি থেকে তার মনে হয়েছে এই গাছটাও একদিন চাপা পড়ে যাবে। কিন্তু সাপটা যেভাবে উপরের দিকে গেল তা শুধু পাতার উপরে ভর করে নয়, নিশ্চয়ই এখানে কিছু আছে। ওরা এগিয়ে গেল, পাতায় শব্দ করলো যাতে আশেপাশে কোনো সাপ থাকলে সেগুলো পালিয়ে যায়। তারপর পাতা কাটতে কাটতে প্রায় হাতখানেক গভীরে যাওয়ার পর একটা গাছের কাণ্ড চোখে পড়ল। এই তো সেই গাছ। তার মানে এই গাছের ডান দিকেই সেই ঢিবি আছে। প্রায় সারাদিন বসে ওরা সেই গাছের আশেপাশের লতা পাতাগুলো কেটে পরিষ্কার করলো। তাতেই একসময় শঙ্করের ছুরিটা শক্ত কিছুতে ধাক্কা খেল। পাথর আছে এখানে, পাথরে কিছু একটা আছে। পাথর বেরিয়ে আসতে বেশ সময় লাগলো। ততক্ষণে সন্ধে হতেই ওরা আবার সেই স্থান থেকে খানিকটা পিছিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে বড় গাছের তলায় বাকি রাতটা কাটিয়ে দিল। পরদিন সকালে কিন্তু ওরা সেই পথটা খুঁজে পেল, তবে ভীষণ নোংরা হয়ে আছে। গুহামুখটা লতায় পাতায় একদম বন্ধ। কোনো রকমে তার ভেতরে ঢুকতেই ওরা বুঝতে পারলো আর যাই হোক এর ভেতরে সূর্যের আলো ঢুকবে না। একটা গোল গুহামুখ, ভেতরটা বেশ বড়, কিন্তু গুহামুখটা এমন ভাবে ঢেকে আছে যেন সবুজ গাছের ঝর্ণা নেমে এসে মুখটাকে আড়াল করেছে। ভেতরে ঢুকে অন্ধকারের মধ্যে ওরা মশাল হাতে নিয়ে যখন সামনের দিকে এগোলো তখন বুঝতে পারলো জায়গাটা বেশ বড়। উপরের দিকে তাকাতে বুঝতে পারলো এই যে ছোট্ট পাথরের মতো যেটা ঢিবি বলে মনে করেছিল সেটা আসলে একটা পাহাড়ের মতোই, তবে পথটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। পাথরের দেওয়ালে গা বেয়ে ওরা আস্তে আস্তে সামনে এগোতে লাগলো। কোনো একটা শব্দ হলেই ওরা চমকে ওঠে আর বন্দুক তাক করে মার্শাল সেই দিকেই ফেলে। ভেতরে কেমন একটা ভ্যাপসা গন্ধ, তার সঙ্গে মাকড়সার জাল, ধুলো, ময়লা সমস্ত কিছু ছড়িয়ে আছে। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পরে প্রথমে অ্যানার চোখে পড়লো ব্যাপারটা, একটা কঙ্কাল, একটা মানুষের কঙ্কাল, প্রায় গুঁড়ো হয়ে যাওয়ার মতো অবস্থা। সেটা একপাশে পড়ে রয়েছে। সেটাকে এড়িয়ে ওরা আবার সামনের দিকে চলতে লাগলো। কতক্ষণ এভাবে চলেছিল মনে নেই, সকলেই ক্লান্ত হয়ে পড়লো একসময়। পথ যে ক্রমশ নিচের দিকে নামছে তা ভালোভাবেই বোঝা যায়। পায়ের তলায় শক্ত পাথরের মাটির দেওয়াল, পাথরের ওপরটা যে কতটা উঁচু তা ভালোভাবে দেখা যায়। একপাশে এক পথ দেখেছিল ওরা, তার ডান দিকে পাথরের গায়ে একটা ছোট্ট খোদলের মতো। সেই খোদলটা ভালো করে পরীক্ষা করে নিয়ে সেখানেই ওরা থাকবে রাতের জন্য। আবার সেই শুকনো খাবারের ওপর ওদের ভরসা করতে হলো। মার্শাল কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। ভয় পেলে মানুষ বেশি ক্লান্ত হয়ে পড়ে। ভয় মার্শালকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল যেন। মার্শাল, মার্শাল, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আর ইউ ইন বিগ পেইন? যদি সমস্যা হয় তাহলে বলো, টেল মি। তাহলে এখান থেকে তোমায় নিয়ে আমি ফিরে যাচ্ছি। বাকি পথটা না হয় অ্যানা আর শঙ্কর যাক। না জন, সেটা হয় না। আমরা চারজন এই পথে যখন এসেছি আমরা চারজনই মিলে যাব। আর এতটা পরে যখন আমরা গুহা পথটা বার করতে পেরেছি তখন বাকি পথটা আমরা নিশ্চয়ই যাব। এই পথেই কিন্তু আসল বিপদ রয়েছে। ওই বৃদ্ধ আদিবাসীর বলা পেত্রারোস, তাছাড়া সাপাওলো নিজেও লিখেছেন যে এই পথের ভেতরে কিছু একটা আছে, সেই টিকটিকির মতো অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী, যার জন্য সাপাওলোকে ফিরে আসতে হয়েছিল। তাছাড়া পথের মধ্যে যে গোলক ধাঁধার কথা সে লিখেছে সেগুলো তো। এসব কথা বলে এখন মার্সেলাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা পারবো। আমরা যখন এতটা এসেছি তখন বাকি পথ নিশ্চয়ই যাব। দিন যায়, রাত যায়, ওদের সঙ্গে থাকা খাবার, জল সমস্ত কিছু ক্রমশ ফুরিয়ে আসতে লাগলো। কিন্তু পথ আর শেষ হয় না। পথ বারবার পরিবর্তন হতে থাকে, কখনো উঁচু, কখনো নিচু। মাঝে মাঝে ওদের মনে হয় ওরা পথ ভুল করেনি তো। ভেতরে আসার সময় ওদের শরীর যেমন ছিল এখন বদলে গিয়েছে। একেতেই অন্ধকার, বাইরে দিন না রাত তার কিছুই বোঝা যায় না। মশাল পুড়তে পুড়তে একসময় আলো শেষ হয়ে যায়। ওরা সঙ্গে করে টর্চ আর আলাদা করে বেশ কিছু ব্যাটারি নিয়ে এসেছিল। সেই টর্চের আলোতেই ওরা গুহার ভেতর পথ চলতে লাগলো। একটা টর্চের আলোতেই পথ চলে যাতে খরচ কম হয়। তবু ওরা পাথরের ধার বেয়ে বেয়ে পথ চলছিল বলে মাঝে মাঝে টর্চ বন্ধ করে রাখা যায়। একবার মাঝখানে এমন একটা জায়গায় এসে পড়লো যেখান থেকে কোন দিকে যাবে তার কোনো দিকই খুঁজে পাচ্ছিল না। একটা গোল সমতল মতো জায়গা, শক্ত পাথরে মাটি হঠাৎ করেই কেমন যেন নরম হয়ে গেছে।
উপরের দিকে তাকিয়ে অনেক উপরে সে গুহার ছাদটা চোখে পড়ল। যেদিকেই তাকায় সেদিকেই অনেক দূর পর্যন্ত কালো ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছু নেই। এই সেই জায়গা যেখানে সাপাওলোর সঙ্গে তার বন্ধু ছাড়াছাড়ি হয়েছিল। জায়গাটা ভালো নয়, তাছাড়া সাপাওলো কিন্তু আরো একটা কথা লিখেছিল। এখানকার মাটি খুব নরম নয়, এই মাটি অনেকটা চোরাবালির মতো। ততক্ষণে কিন্তু দেরি হয়ে গেছে। অ্যানা সামনের দিকে এগোতে গিয়ে তার পা খানিকটা ঢুকে গেল নিচের দিকে। কি মাটি এখানে এত নরম হলো কি করে? সর্বনাশ অ্যানা, ওটা মাটি নয়। অ্যানা অ্যানা অ্যানা, নড়াচড়া করো না। ততক্ষণে অ্যানার পা প্রায় হাঁটু পর্যন্ত ঢুকে গিয়েছে, আর একটা পা হাঁটু থেকে সামান্য নিচে। অ্যানা যতই বেরিয়ে আসার চেষ্টা করে ততই সে ভেতরের দিকে ঢুকে যেতে থাকে। অ্যানা, বেরিয়ে আসার চেষ্টা করো না। বেরিয়ে আসার চেষ্টা করলেই আবার ভিতরে চলে যাবে। কিন্তু আমি তো কিছুই করছি না, পায়ের তলায় মাটি আরো নরম হচ্ছে কি করে? শঙ্কর, শঙ্কর, তাড়াতাড়ি দড়ি বার করো, অ্যানার দিকে ছুড়ে দাও, কারণ ওর সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরাও কিন্তু মাটির ভেতরে ঢুকে যাব। কাম অন, কুইক! শঙ্কর মুহূর্তের মধ্যে দড়ি বের করলো। তারপর সে দড়িটা অ্যানার দিকে ছুড়ে দিতে অ্যানা দড়িটা শক্ত করে ধরলো। ওরা তিনজন মিলে কোনো রকমের টান লাগালো অ্যানাকে, কিন্তু ওই মাটি থেকে সহজে বেরিয়ে আসা যায় না। দেখতে দেখতে অ্যানার প্রায় কোমর পর্যন্ত মাটির ভেতরে ঢুকে গেল। তোমরা দড়ি ধরে টানো, আমি দেখছি। জনের বারণ না শুনে শঙ্কর মাটির উপরে শুয়ে পড়ল। কাঁধ থেকে ব্যাগটা খুলে রাখলো একপাশে। মার্সেল এক হাতে টর্চ ধরে রয়েছে, অন্য হাতে দড়িটা ধরে জন প্রাণপণে টানছে। শঙ্কর মাটিতে শুয়ে হামাগুড়ি দেওয়ার মতো করে সামনের দিকে এগোতে লাগলো। অ্যানা দুটো হাত সামনে মাটির উপর রেখে কোনো রকমই নিজেকে ধরে রাখার চেষ্টা করছে। অ্যানা বলল, আমার জন্য তোমরা বিপদে পড়ো না, তোমরা চলে যাও। আমি বুঝতে পারছি এখান থেকে আমি আর বেরোতে পারবো না। একদম কোনো কথা নয় অ্যানা, চুপ চুপ, আমার হাতটা ধরো। শঙ্করের হাত ধরল অ্যানা। তারপর শঙ্কর প্রাণপণে তাকে টানতে লাগলো। ততক্ষণে সে এগিয়ে এসেছে শঙ্করের দিকে। তারা দুজনে শঙ্করের দুটো পা ধরে টানছে। টর্চটা একপাশে রাখা রয়েছে মাটির উপরে। সেই টর্চের আলো মাটির সমান্তরালে গিয়ে পড়েছে অ্যানার দিকে। অনেকক্ষণের চেষ্টায় অ্যানার শরীরটা প্রায় হাঁটু পর্যন্ত বেরিয়ে এসেছে। অ্যানা সামনে মাটির উপর ভর দিয়ে উঠে আসার চেষ্টা করতে লাগলো। একসময় উঠেও এলো। মুহূর্তের মধ্যে একটা ব্যাপার ঘটে গেল, আর অ্যানাকে মাটি থেকে তুলতে খুব বেশি সময় লাগলো না। ওদের যেন মনে হলো তাতে অনেকটা সময় লেগে গেছে। চারজনে শক্ত মাটির উপরে শুয়ে হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে একসময় অ্যানা বলল, আমি তো ভেবেছিলাম এখানেই আমি শেষ, আর আমি কোনোদিন এখান থেকে বেরোতে পারবো না। না 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 না, তুমি যখন ঠিক করেছো এই পথেই আমরা যাব, তখন আমরা এই পথেই যাব। আবার পথ চলা শুরু। চলতে চলতে ওরা এবার এমন একটা জায়গায় এলো যেখানে অদ্ভুতভাবে ওদের সামনে একটা মস্ত বড় জলের জায়গা রয়েছে। এই জল কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে তা বোঝার কোনো উপায় নেই। জায়গাটা এতটাই বড় যে এই পাশ থেকে ও পাশে দেখা যায় না। এমন একটা জায়গায় জল, হাউ ওয়ান্ডারফুল, আনবিলিভেবল। আমি তো ভেবেছিলাম এখানে শক্ত পাথুরে মাটি ছাড়া আর কিছুই পাবো না, কিন্তু এখানে জল রয়েছে। আমাদের জল শেষ হয়ে আসবে আর কিছুদিনের মধ্যেই। যদি জল না পাওয়া যায় তাহলে এই জল থেকেই। শঙ্কর জলের দিকে এগিয়ে গিয়েছিল খানিকটা। একটা অদ্ভুত সন্দেহ তার অনেকক্ষণ থেকেই হচ্ছিল। চারপাশটা যেন অদ্ভুত রকমের শান্ত। যদিও এখানে ঢোকার পর থেকে ওরা কোনো শব্দ শুনতে পায়নি, তবুও জলের দিকে আরো দুপা এগিয়ে গেছে। ঠিক এমন সময় জলের ভেতর থেকে হঠাৎ করে লম্বা সাপের মতো লিকলিকে কি যেন একটা বেরিয়ে এলো বাইরের দিকে। সেটা ছুটে এসে শঙ্করের পা জড়িয়ে ধরার চেষ্টা করলো। লাফিয়ে পেছনে সরে আসতেই জনের বন্দুকটা গর্জে উঠল সেই লম্বা মতো জিনিসটার দিকে। আর তারপরেই ঘটে গেল সেই অদ্ভুত ব্যাপারটা। ওদের চোখের সামনে গোটা জলের জায়গাটা নড়ে উঠল। তার মধ্যে কিলবিল করে বেরিয়ে আসতে লাগলো সেই লম্বা সাপের মতো কি একটা জিনিস। ওরা ভয় পিছিয়ে গেল বেশ খানিকটা।
মার্সেলের হাত টর্চটা মাটিতে পড়ে গেল। তারপরে সেটা আবার অ্যানা তুলে নিয়ে সামনে ফেললো। এবারে ওরা বুঝতে পারলো লম্বা জিনিসটা সাপ নয়, ওটা কোনো এক ধরনের অদ্ভুত প্রাণী কিংবা অন্য কিছু একটা। তবে আর যাই হোক, ওগুলো জল থেকে কিন্তু পুরোপুরি বাইরে আসতে পারলো না, জলের চারিদিকেই লাফাতে লাগলো। দেখে মনে হলো গোটা জলের জায়গাটাই ওই অদ্ভুত প্রাণীতে ভরে রয়েছে। হোয়াট ইজ দিস? এগুলো কি? সা পাওলো তার বইতে লিখেছিল, মানে ডায়েরিতে লিখেছিল যে এই জলের জায়গাটা তারা অদ্ভুতভাবে পেরিয়েছিল, কিন্তু কিভাবে পেরিয়েছিল তার বিস্তারিত কোনো বর্ণনা সে দেয়নি। তবে বলেছিল পাথর তাদের কোনো একটা কাজে সাহায্য করেছে। আরে জলের মধ্যে যেগুলো আছে তাদের শরীর নাকি কোনো এক ধরনের সরু সরু লম্বা চোষকের মতো আছে, অনেকটা মশার মুখে যেমন থাকে তেমন, কিন্তু অনেকটা বড়। ওরা শরীর থেকে রক্ত বার করে না। সামনে তো আর কোনো পথ নেই, ওই জায়গাটার ওপারে আবার মনে হয় শক্ত মাটি। ওই দেখো, ওপাশে একটা দরজা মতো রয়েছে মনে হয়, সামনে সামনে জল। ওই জল না পেরোলে আমরা ওপারে যেতে পারবো না। শঙ্কর বেশ কিছুক্ষণ চিন্তা করলো। তারপর সেই জলের জায়গাটার পার বরাবর ওরা ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ওরা যেখানে এসে পড়লো সেখান থেকে ওপারে যাওয়া যায়, কিন্তু সেখান থেকেও জল পেরোতে হবে। আসলে গোটা জায়গাটাতেই জল রয়েছে। যেখানে ওরা দাঁড়িয়েছিল সেখান থেকে ওই পারটা অনেক দূরে, কিন্তু এইখান থেকে ওই পার খুব একটা দূরে নয়। তারপরে শঙ্করের চোখে পড়লো পেছনের দিকে দেওয়াল ঘেঁষে বেশ কয়েকটা বড় বড় পাথর রয়েছে। এবার আমরা কিভাবে ওপারে যাব? সা পাওলো কিভাবে ওপারে গিয়েছিল লিখিনি তো। পথের সন্ধান সে আমাদের দিয়ে গিয়েছিল, একটু ভাবলেই হবে। ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে, ওই পাথরগুলোই আমাদের কাজে লাগবে। শঙ্কর, তুমি কি বলতে চাইছো আমি তা বুঝতে পেরেছি, কিন্তু জল যদি গভীর হয়? একটা চেষ্টা আমাদের করতেই হবে জন। এখানে দূরত্বটা কম, তাছাড়া এই দিকে মাটিটা কিন্তু সামান্য উঁচু, ওই দিকটা সামান্য নিচু ছিল, তাই আশা করছি এই দিকে জলটাও বেশি গভীর হবে না। এর পরের কাজ ওরা ঠিক করলো, অ্যানা আর মার্সেল বেশ কিছুক্ষণ বসে ওদের ব্যাগপত্র গুছিয়ে আরেকবার দেখে নিল। খাওয়ার জল সমস্ত জিনিসপত্র ওরা গুছিয়ে রাখলো ব্যাগে। এর মধ্যে জন আর শঙ্কর ওরা মিলে সমস্ত বড় পাথরগুলোকে ঠেলে নিয়ে আসতে লাগলো। পাথরগুলোর আকৃতি খানিকটা গোলাকার, তাই ধাক্কা দিয়ে ওরা নিয়ে আসতে পারলো। তাছাড়া জল থেকে পাথরগুলোর দূরত্ব 4-5 হাতের বেশি নয়। একটা পাথর জলে পড়তে সেই লম্বা লম্বা জিনিসগুলোকে আবার জলের মধ্যে দেখা গেল। তারা পাথরের কাছে এসে পড়ল, কিন্তু পাথর বেয়ে উপরের দিকে আর উঠতে পারল না। একটা অদ্ভুত ব্যাপার ওরা দেখতে পেল, পাথরের গায়ে লাগতেই কেমন যেন ভয় জিনিসগুলো আবার জলের ভেতরে ঢুকে গেল। একটা জিনিস দেখেছ, ওরা কিন্তু জল ছেড়ে বাইরে আসতে পারছে না। বাইরে মাটি বা পাথরের উপর ওরা কোনো কারণে উঠতে পারে না, আর তাই ওই পাথর আমাদের ওপারে নিয়ে যেতে সাহায্য করবে। দেখতে দেখতে প্রায় ঘন্টা 2 কেটে গেল। পাথরের পর পাথর ফেলে ওরা যাওয়ার পথ তৈরি করলো। শঙ্কর বলল, অ্যানা, তুমি নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ার ধর্মগ্রন্থ রামায়ণ পড়েছ। রামায়ণেও কিন্তু এমন পাথর দিয়ে ব্রিজ তৈরি করার কথা আছে, তেমনি আমরা আজ ব্রিজ তৈরি করছি। তবে সেই পাথর জলে ভেসে থাকতো, আর আমাদের এই পাথর জলে ডুবে যায়। পাথরের সেই সেতু তৈরি করে ওরা সেই জায়গাটা পেরিয়ে এলো। মার্সেল একবার পেছনের দিকে ঘুরে তাকিয়েছিল, সেই লম্বা জিনিসগুলো পাথরের গা পর্যন্ত এসে পড়েছে। তারপর আবার ওরা হাঁটতে লাগলো। আবার বেশ কয়েকদিন কেটে গেল। নতুন করে বলার মতো কিছু নেই, তবে পথে ওরা মাঝে মাঝে সমস্যায় পড়েছিল, কোন পথে যাবে তাই নিয়ে। মাঝে মাঝে পথ এদিকে ওদিকে গিয়েছে। তবে আসল কথা হলো, যে পথগুলো সাও পাওলো কিংবা তার আগেও কেউ গেছে, সেই পথগুলোতে ঢুকে কোনো না কোনো চিহ্ন ওরা খুঁজে পাচ্ছিল। হয় পাথরের গায়ে কিংবা অন্য কোথাও এমন কিছু রয়েছে যাতে বোঝা যায় এই পথে কেউ এসেছে। সেই পথ ধরে ওরা এগোতে লাগলো। এর মাঝে মার্সেলের শরীর অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ শরীরে সে এগোতে পারছিল না। জন আর শঙ্কর মাঝে মাঝে পিঠ বদলে তাকে ধরে ধরে আনছিল। তারপরে তারা এসে পড়ল সেই জায়গাটায়, এমন একটা জায়গা যে ওখানে থাকতে পারে তা ওদের ধারণা ছিল না। আর সেটা দেখেই শঙ্কর বলে, এই যে এইখান পর্যন্ত আসতে পেরেছিল সাও পাওলো। ওই যে পাথরের গায়ে সা পাওলোর পোশাকের একটা অংশ সে ঝুলিয়ে রেখে গিয়েছিল, সেটা এখন ছিঁড়ে গেছে, কিন্তু ওই যে ওটাই সেই ছেঁড়া পোশাকের টুকরো। হ্যাঁ, একথা সে লিখে রেখেছিল।
আর ওই যে 3টে পথ রয়েছে, কিন্তু এইখানে বিপদটা কি? বিপদটা ততক্ষণ জন দেখতে পেয়েছিল, আর দেখতে পেয়ে পাথরের দেওয়ালের দিকে ওদের আঙুল তুলে দেখালো। জন কাঁপতে কাঁপতে দুপা পেছনের দিকে সরে এলো। সেদিকে তাকাতেই ওরা দেখতে পেল একটা ভয়ঙ্কর দৃশ্য। দেওয়ালের গা বেয়ে নিচের দিকে নেমে আসছে একটা অদ্ভুত প্রাণী। সেটা আর যাই হোক, মাংসাশী প্রাণী নয়, সেটা ভালোভাবে বোঝা যায়। লম্বায় জিনিসটা যে কোনো বড় অজগর সাপের চেয়ে দ্বিগুণ হবে। তার গোটা শরীরটা অনেকটা টিকটিকির মতো। দেওয়ালের গা দিয়ে সে এমন ভাবে নামছে যে তাকে টিকটিকি ছাড়া আর কিছুই বলা যায় না। গোটা শরীর জুড়ে, এমনকি লম্বা লেজের শেষ প্রান্ত পর্যন্ত তার গায়ের রং টকটকে লাল। সেই লাল শরীরে কেমন একটা নীলচে ভাবও রয়েছে। নীলচে ভাবটা তার মাথার দিকেই। তার দুটো হলুদ চোখ, তার বড় মুখের ভেতর অনেকগুলো দাঁত যেন ঝিলিক দিয়ে ওঠে। মাঝে মাঝে ওরা আলোটা ফেলছিল সামনের দিকে। আলো ফেলতে জিনিসটাকে একবারের জন্য দেখতে পেয়ে আলোটা নিভিয়ে ওরা সকলেই সরে এসেছিল একপাশে। জিনিসটা যে কোনো মুহূর্তে ওদের দিকে ছুটে আসতে পারে, এই ভয়ে ওরা বেশ খানিকটা পিছিয়ে এসে পাথরের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। টর্চের আলোটা সামনের দিকে ফেলে রাখলো, যাতে জিনিসটা যদি ওদের দিকে গিয়ে এগিয়ে আসে তাহলে ওরা দেখতে পাবে। তাহলে এটাই কি সেই পেট্রোতোষ যার কথা ওই বৃদ্ধ লোকটা বলেছিল? আর শাও পাওলো তো বলেছিল এখানে এমন কিছু একটা আছে যার জন্য ওরা ওই দরজা পর্যন্ত যেতে পারে না। শঙ্কর কিন্তু চমকে উঠেছিল। এই পেট্রাতোসকে দেখে তার হঠাৎ সেবার অ্যালভারোজের সঙ্গে দেখা সেই বণিকের কথা মনে পড়ে গিয়েছিল। এমন কোনো প্রাণী যে পৃথিবীতে থাকতে পারে সে কথা সে তখনও ভাবেনি। আর আজ এই প্রাণীকে দেখার পর তারা আবার সেই কথা মনে পড়েছে। কিন্তু এর হাত থেকে সে বাঁচবে কি করে? ওরা যেই পথ ধরে এবার সামনের দিকে এগোবে সেই পথটা বেশ ঢালু। ঢালু পথ নিচের দিকে যেমন নেমেছে তেমন আবার উল্টো দিকে ঢালু হয়ে উঠেছে। একটু কষ্ট করলে বোধহয় সেই পথে যাওয়া যায়, পাথরের খাস ধরে ধরে যাওয়া যাবে। কিন্তু ওই পথে নিচের দিকে নামলেই এই পেট্রাদোষের পক্ষে সুবিধে হবে তাদের শিকার করা। তাহলে কি করা যায়? শঙ্কর বসে বসে ভাবতে লাগলো। মার্সেলের শরীর আরো অসুস্থ হয়েছে। টর্চের আলোটা জন হাতে নিয়েছিল। এবার সেই দিকে পেট্রাদোষের ডাক শোনা গেল। সেটা বড় ভয়ঙ্কর। সে ডাক শুনে মার্সেল বলল, ওটা কি? ওটা ওখানে থাকতে আমরা কিছুতেই ওপারে যেতে পারবো না। তোমরা তোমরা কেন শুধু শুধু মৃত্যুর দিকে এগিয়ে যেতে চাইছো? কিন্তু এত দূর এসে আমরা ফিরে যাব মার্শাল? এত দিন ধরে অ্যানা অপেক্ষা করেছে। শঙ্কর সুদূর ইন্ডিয়া থেকে এখানে এসেছে। এই জায়গাটা পেরোতে পারলে ওই 3টে দরজার মধ্যে দিয়ে আমরা পৌঁছতে পারবো সেই পিরামিডের কাছে। এতটা আসার পরেও আমরা... না না না, তোমরা বুঝতে পারছো না। এখান থেকে আমরা কিভাবে যাব ওই পথে? আলো ছাড়া আমরা যেতেই পারবো না। আর আলো জ্বালালেই ও আমাদের দেখতে পাবে। একটা উপায় আছে। যদি আমরা কোনোভাবে, মানে আমাদের মধ্যে কেউ একজন অন্ধকারের মধ্যে ওই পথে যদি নেমে যাই এবং দড়িটা যদি উপরে কেউ ধরে রাখি, তাহলে সেই দড়ি বেয়ে কেউ নামতে পারবে। আলো না জ্বাললে সে কিছুতেই আমাদের দেখতে পাবে না। আর তারপর উপরে গিয়ে না হয় অন্ধকারে না হয় কোনোভাবে দড়ি দিয়ে আমরা নিচে নামবো, কিন্তু ওপারে গিয়ে উপরে ওঠার সময় তো আলো ছাড়া কোনোভাবেই আমরা যেতে পারবো না। শঙ্কর এগিয়ে এলো অ্যানার দিকে। তারপর অ্যানার দুটো কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, আমাদের হাতে এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই অ্যানা। আমাদের যে কোনোভাবে একবার চেষ্টা করে দেখতে হবে। যদি কোনোভাবে একটা পথ বার করা যায়, না হলে এখান থেকে যাওয়ার আমাদের আর কোনো উপায় থাকবে না। কিন্তু কিন্তু যদি আমাদের কোনো ক্ষতি হয়? শঙ্কর, ইউ আর রাইট, ঠিক বলেছ। একটা চেষ্টা আমাদের করতেই হবে। ইয়েস। সেই মতো ওরা ঠিক করলো আলো না জ্বালিয়ে ওরা সোজা পথে সামগ্রী নিয়ে এগিয়ে যাবে। আবার সেই পেট্রাতোস নামের সেই মস্ত লম্বা বড় টিকটিকির মতো দেখতে অদ্ভুত প্রাণীটার গলা শোনা যেতে লাগলো। ওরা হাঁটতে হাঁটতে সেই ঢালু জায়গাটার একদম কাছাকাছি এসে পড়ল। ততক্ষণে শঙ্কর দড়ি বার করে সেই দড়িতে কয়েকটা গিট দিল পরপর। তারপর দড়িটা উপরের দিকে রেখে সে নিজের হাতে দড়ি কোমরের সঙ্গে বাঁধল। দড়ির অপর প্রান্ত ধরে বাকিরা উপরে রইল। আস্তে আস্তে নামতে লাগলো নিচের দিকে। পাথরের গা বেয়ে যেতে যেতে বারবার মনে হচ্ছে যদি কোনোভাবে দড়ি ফসকে যায় কিংবা কোমর থেকে দড়ি পড়ে যায় তাহলে নিচে গিয়ে পড়বে। আর একবার শব্দ হলে ওই অদ্ভুত প্রাণীটা নিশ্চয়ই তার দিকে ছুটে আসবে। বন্দুকের গুলিতে কিংবা অন্য কোনো ভাবে তাকে যে বাঘ মানানো যাবে না তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এখানে তাকে মারার মতো কোনো পরিকল্পনা করাটা সহজ হবে না।
শঙ্কর নিচের দিকে নামতে নামতে বেশ কিছুক্ষণ পরেই শক্ত পাথরের জমিতে এসে পা ঠেকল। দড়িটা হালকা করে দুবার টানতেই অপর প্রান্ত থেকে নামতে লাগলো অ্যানা, তারপর মার্সেল, সবার শেষে জন। দড়িটা সেখানেই রইল। যদি ওদের এই পথে ফিরতে হয় তাহলে কাজে লাগবে। তাছাড়া এখন তো আর ওপরে গিয়ে দড়ি খুলে আনা সম্ভব নয়। ওরা সেই ভালো জমি প্রান্তর দিয়ে সামনের দিকে এগোতে লাগলো। একটু পরেই মনে হলো সেই জন্তুটা ওদের মাথার উপরের ছাদটা বেয়ে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। অন্ধকারের মধ্যে ওরা যেন স্পষ্ট অনুভব করতে পারলো একটা গন্ধ। সেই গন্ধটা প্রাণীটার শরীর থেকে ভেসে আসছে। অপর প্রান্তে গিয়ে কিন্তু ওরা থমকে দাঁড়ালো। এবারে কি করবে ওরা? আলো তো জ্বালাতেই হবে। ওইখানে দিনের আলো পাওয়ার জন্য ওরা অপেক্ষা করতে পারবে না। আলো ছাড়া ওরা উপরে যেতেও পারবে না। আলো জ্বালানো হবে, কিন্তু একসঙ্গে দুটো আলো আমরা জ্বালবো। আমি ওই ফাঁকা জায়গাটার মাঝামাঝি গিয়ে টর্চের আলো ফেলবো উপরের দিকে। তাতে ওই পেত্রাতোষ আমাকে দেখতে পাবে এবং ঠিক একই সময় তোমরা আলো জ্বালাবে উপরের দিকটা দেখার জন্য। কিভাবে উপরে উঠতে হবে সেটা বুঝতে কিন্তু বেশি সময় পাওয়া যাবে না। কিন্তু তুমি সামনে গিয়ে আগুন জ্বালালে ও তোমাকে আক্রমণ করবে। মার্সেলের শরীর ভালো নয়, জন তাকে রক্ষা করছে। তুমি এই সুযোগে পথটা দেখবে। তুমি আর মার্সেল নিচে থাকলে জন উপরে ওঠার চেষ্টা করবে প্রথমে। ও যদি আমায় আক্রমণ করে তাহলে আমি ওকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। শঙ্কর, এত বড় বিপদের মধ্যে তুমি নেমো না প্লিজ। যদি সামান্যতম এদিক ওদিক হয়ে যায়, ইউ আর ইন বিগ ট্রাবল। তাহলে কি হতে পারে তুমি সেটা বুঝতে পারছো না। শঙ্কর ততক্ষণে সামনে এগিয়ে গেছে, আর ওরা জোরে কথা বলল না। শঙ্কর আলো জ্বালাবার সঙ্গে সঙ্গে অ্যানা আলো ফেললো উপরের দিকে। তাতেই চারপাশটা দেখে নিল, কিন্তু মার্সেল পেছনের দিকে তাকিয়েছিল। সে দেখতে পেল পাথরের গা বেয়ে নিচের দিকে নেমে আসছে পেত্রাটোস। শঙ্কর এবারে চিৎকার করলো, তাড়াতাড়ি উপরের দিকে যাওয়ার চেষ্টা করো। আমি আলোটা অন্য দিকে সরিয়ে নিয়ে ওকে অন্য পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। শঙ্কর পাথরের গায়ে আলো ফেলতে ফেলতে অন্যদিকে চলে গেল। জন ততক্ষণে দেখতে পেয়েছিল উপরে ওঠার জায়গাটা। পাথরের খাঁজ বেয়ে উপরে উঠে যাবে সে একটা দড়ি নিয়ে। তাড়াতাড়ি উপরে উঠে গেল। তারপর দড়িটা উপরের দিকে কোথাও বেঁধে নিচে ফেলতেই প্রথমে মার্সেল, তারপর অ্যানা আলো হাতে উপরে উঠে এলো। কিন্তু নিচের দিকে তাকিয়ে অ্যানা চমকে উঠল। তার পেছনে শঙ্কর ছুটে আসছে এই দড়িটার দিকে। একবার দড়িটা ধরে উপরের দিকে উঠতে যাবে, এটাই তার ইচ্ছে। কিন্তু বেশ খানিকটা দৌড়ে আসার পরে শঙ্কর মাটিতে ছিটকে পড়ে গেল। কিছুতেই যেন পা বেঁধে হুমড়ি খেয়েছে সে। জন আর অ্যানা চিৎকার করে উঠল। মার্সেল ভয় কেমন যেন থমকে রইল। তাড়াতাড়ি শঙ্কর, তাড়াতাড়ি এসো। শঙ্কর, কাম অন, উঠে পড়ো। শঙ্কর, ও কিন্তু তোমার পেছনে। শঙ্কর কোনো রকমে অন্ধকারের মধ্যে উঠে পড়ল। ছুটে আসছে শঙ্কর, তার পেছনে সেই বড় দানব। দানবটা এবারে ঝাঁপিয়ে পড়ল শঙ্করের উপর। তার আগেই শঙ্কর একটা লাফ দিয়ে দড়িটা ছুঁয়ে ফেলল। জন্তুটা গিয়ে পড়ল দেওয়ালের গায়ে। শঙ্কর ততক্ষণে দড়ি বেয়ে অনেকটা উঠে এসেছে। প্রাণীটা কিন্তু পাহাড়ের ওই ঢাল বেয়ে উঠতে পারল। সে অন্য পাশ দিয়ে উঠে আসার চেষ্টা করতে লাগলো। ততক্ষণে ওরা দৌড়তে দৌড়তে উপরের দিকে তিনটে দরজার মধ্যে মাঝের দরজা দিয়ে ভেতরের দিকে খানিকটা ঢুকে গেছে। দরজাগুলো ছোট। এই দরজা দিয়ে ভিতরে অত বড় প্রাণী একটা ঢুকতে পারবে না। সে ঢুকতে পারল না। তাই সে গুহামুখের দরজার কাছে দাঁড়িয়ে হুঙ্কার করতে লাগলো। আমি তো ভেবেছিলাম হয়ে গেল। একবার যেভাবে ওই জন্তুটা দাঁত বার করেছিল, ওই দাঁতের মধ্যে পড়লে আমাকে আর বেঁচে থাকতে হতো না। এবার কি করা যাবে শঙ্কর? এ পথে কি যাওয়া যাবে? সা পাওলো এই তিনটে পথের কাছে এসেই থেমে গিয়েছিল। এই তিনটে পথের মধ্যে এই পথটা একটু বড়। আমার মনে হয় এই তিনটে রাস্তা যদি তিনটে পিরামিডের জন্য হয়, তাহলে এই পিরামিড হবে সবচেয়ে বড় পিরামিড, খুফুর পিরামিড। ওরা আরো দুদিন হাঁটার পর পিরামিডের দরজার কাছে এসে পৌঁছল। দরজাটা কিন্তু বেশ বড়। পাথরের সেই দরজা অত সহজে খোলা যাবে না। অনেক ধাক্কাধাক্কি করার পরে ওরা ক্লান্ত হয়ে পড়েছিল। তখন অ্যানা এগিয়ে এলো। দরজার গায়ে বেশ কয়েকটা জায়গায় হাত বুলাতে বুলাতে সে বলল, পিরামিডের দরজা খোলার জন্য একটা অদ্ভুত উপায় আছে। ও দরজার গায়ে কোথাও একটা পাথর আছে। সেই পাথরটা হলো এই ঘরের চাবি। আর সে পাথরটা একটা নির্দিষ্ট কম্বিনেশনে ঘোরাতে পারলেই দরজা খুলবে। অনেকক্ষণ দরজার গায়ে হাতাহাতি করে কম্বিনেশন পাথর খুঁজে বার করলো অ্যানা। তারপর দরজা খুলতে ভেতর থেকে গরম বাতাস বেরিয়ে এলো।
জন হই হই করে উঠল। আমরা পেরেছি, উই আর ডান ইট, উই আর ডান ইট। আগে ঢুকে গিয়েছিল মার্সেল, তাকে আনা বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই ভেতরে পা রাখতেই হঠাৎ তীব্র যন্ত্রণায় চিৎকার করে মার্সেল মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। চিৎকারের সঙ্গে সঙ্গে ভেতর থেকে বালির গা বেয়ে বেরিয়ে এলো মিশরের মরুভূমির বিষাক্ত স্বাদ। মুহূর্তের মধ্যে দেখতে দেখতে মার্শালের গোটা শরীরটা নীল হয়ে গেল, মুখ থেকে ফেনা বেরিয়ে এলো। ওরা কিছু করার আগেই মার্সেল মৃত্যুর কোলে ঢলে পড়ল। ব্যাপারটা এমন ভাবে হয়ে গেল যে ওরা কিছুই করার সুযোগ পেল না। জন কান্নায় ভেঙে পড়ল। অ্যানা কেমন যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল। সাপটাকে ওরা মেরেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে তার বিষ মার্সেলের শরীরে ক্রিয়া করেছে, তাতেই সে মারা গেছে। বেশ কিছুক্ষণ ওরা সেখানেই বসে রইল। একটু পরে সম্বিত ফিরতে ওরা বুঝতে পারে ফেরার পথে মার্সেলকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই এখানে কোথাও মার্সেলকে সমাধি দেয় ওরা। অ্যানা ভেতরে গিয়ে ঢুকলো। খানিকটা ফাঁকা জায়গা, তার একটু দূরের দিকে পাথরের বড় বড় চাই। সে পাথরের বড় বড় চাইয়ের পেছনের দিকে আরো কিছু রাখা রয়েছে। আর একটু এগিয়ে যেতেই অ্যানা বলল, হতো এই ঘরের ঠিক মাঝামাঝি জায়গায় ও যে রাখা রয়েছে খুফুর মমি। ওরা এগিয়ে গিয়ে খুফুর মমির পাশে ঘুরল। এই সেই খুফুর মমি, আর সেই পিরামিড যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পিরামিড। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এখানে আসতে পারবো। আমিও ভাবতে পারিনি। আর এই মমির আশেপাশে কোথাও আছে সেই বাক্সটা। বাক্স? কোন বাক্স? এই মমির আশেপাশে ওই যে পশ্চিম কোণে যে বড় বড় পাথরগুলো আছে, সেখানে কোথাও একটা থাকার কথা। ওরা বেশ অনেকক্ষণ ধরে পাথরের চাইগুলো খুঁজে বেড়ালো। শেষে সেই পাথরের চাইয়ের একদম উপরে একটা ছোট্ট পাথরের খাঁজের মধ্যে পাওয়া গেল একটা ছোট্ট বাক্স। সেটা খুলতেই সেখান থেকে বেশ কিছু পুরনো কাগজপত্র বেরিয়ে এলো। তাতে প্রাচীন মিশরীয় ভাষায় কিছু লেখা রয়েছে। ভালোভাবে বুঝতে না পারলেও সামান্য পড়তে পড়তে শঙ্কর ও অ্যানার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি সত্যি আমরা পেরেছি, সত্যি সত্যি এখানে মামি তৈরি করার সমস্ত প্রক্রিয়া লেখা রয়েছে। সে পরশ পাথর কিভাবে তৈরি করা যায় তার সমস্ত কিছুই এখানে লেখা রয়েছে। তাছাড়া এখানে আরো অনেক কিছু আছে মনে হচ্ছে। তাছাড়া আর যা যা আছে তা এত বছর আগেও মানুষকে বিজ্ঞানের থেকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিল। সেই সময়কার সব কিছু এখানে রয়েছে। এই সব কিছু যদি বাইরের মানুষের হাতে পড়ে তাহলে বুঝতে পারছো শঙ্কর কি হবে? এই কথায় শঙ্কর কেমন যেন একটু চুপ করে গেল। তারপরে অ্যানার হাত থেকে কাগজটা নিয়ে আবার সেই বাক্সের মধ্যে রেখে বলল, না অ্যানা, এই জিনিসগুলো মানুষের হাতে পড়লে হবে না। তাহলে এই যে মামি, পিরামিড, এই সমস্ত কিছুর এত জনপ্রিয়তা সবকিছু কমে যাবে। যদি মানুষ মামি তৈরি করার সন্ধান পেয়ে যায় তাহলে মামি আর মানুষের কাছে আশ্চর্যের হবে না। আর যদি এরকম মামি আরো তৈরি হয় তাহলে বুঝতে পারছো গোটা পৃথিবী জুড়ে কি সমস্যা তৈরি হবে। তাহলে আমাদের এই অভিযানের কথা আমরা কাউকে বলবো না, তাই তো? আমরা সত্যিই পরশ পাথর, মমি তৈরি এবং আরো অনেক কিছু জানতে পেরেছিলাম। তার কিছুই বাইরে কাউকেই জানাবো না। তুমি সত্যি আভিজাত্যের সঙ্গে সঙ্গে একজন সত্যিকারের মানুষ অ্যানা। না হলে এত কাছে এসে সবকিছু এত হাতের কাছে পেয়েও কেউ এত সহজে ছেড়ে দিতে পারে না। ওরা ক্লান্ত হয়ে পড়েছিল। জয়ের উল্লাস এবং সবকিছু পাওয়ার মাঝেও কোথায় যেন একটা বেদনা ছিল। মার্সেলের এমন হঠাৎ করে মৃত্যুটা ওদের কেমন যেন ভেঙে দিয়েছিল। ওরা বেরিয়ে এসে দরজাটা আবার বন্ধ করে দেয়। অ্যানা, শঙ্কর যে কাজে গিয়েছিলে সে কাজ হয়েছে? না, হয়নি। কিন্তু এ কি মার্সেল? ওখানকার স্থানীয় অধিবাসীদের থেকে আমি বিষ বার করার কিছু প্রক্রিয়া শিখেছি। তার সঙ্গে আমার কাছে এমন কিছু মেডিসিন ছিল যা শরীরে বিষক্রিয়া হওয়ার পরে যদি রোগীর মুখে দেওয়া যায় তাহলে তার শরীরে বিষের প্রভাব কমতে থাকবে। আর সেই ওষুধটা কাজ করে গেছে। বিষের প্রভাবে সে জ্ঞান হারিয়েছিল, তখনই মারা যায়নি। আমরা ভুল মনে করেছিলাম। মার্সেল উঠল। সমস্ত কথা জন ও মার্সেলকে খুলে বলতে তারাও এই ব্যাপারটা সম্মতি দিল। ওরা আবার সেই দরজা খুলে পিরামিডের ভেতরে ঘুরে দাঁড়ালো অনেকক্ষণ। সেদিনটা তারা ওই পিরামিডের মধ্যেই কাটালো। তারপর রাত হওয়ার একটু আগে সেখান থেকে বেরিয়ে এলো। ফেরার পথে অ্যানা বলল,
আচ্ছা শঙ্কর, তুমি কি সত্যিই আগে থেকেই ঠিক করে রেখেছিলে ওই সমস্ত কিছু যদি আমরা পাই তাহলে ওখান থেকে আমরা কিছুই আনবো না? যেখানে যা থাকার কথা তা সেখানেই থাকতে দিতে হয় না, সেখান থেকে সরিয়ে ফেললেই বিপদ। আমরা প্রকৃতির কোনো কিছুই এভাবে নিতে পারি না। ওই ঘরে যারা শুয়ে আছে তারা অনেক বছর ধরে শুয়ে আছে, তারা সমস্ত কিছু রক্ষা করছে, তাদেরকে নষ্ট করে কোনো লাভ নেই। বলা যায় না তাহলে মিশরের এই অভিশাপ কোনোভাবে আমার গ্রামে গিয়ে পৌঁছতে পারে কিংবা তোমার মহল পর্যন্ত যেতে পারে, তাই না? মার্সেল সামান্য সুস্থ হয়েছিল। জন আর মার্সেল তাই ওদের হাসিতে যোগ দিল। ওরা হাঁটতে হাঁটতে এগোতে লাগলো সেই দিকে যেখানে পেট্রাতোস আবার অপেক্ষা করছে ওদের জন্য। শঙ্কর মনে মনে ভাবতে লাগলো, আসার সময় তো কোনোভাবে পেরিয়ে এসেছে, এবার যাওয়ার সময় কি সত্যি সত্যি আবার বেরোতে পারবে? কিন্তু মনের উদ্যম, সাহস আর মাথায় সামান্য বুদ্ধি থাকলে সমস্ত ভয়কে জয় করা যায়। তাই ওরাও সমস্ত ভয় জয় করে আগের মতো একই পথে আবার ফিরে এলো। শুধু এবার পেট্রাতোসের কাছ থেকে ফেরার সময় আরেকটুর জন্য শঙ্কর তার দাঁতের ফাঁকে চাপা পড়ছিল। পেট্রাতোসের সেই উপত্যকার মধ্যে পুরনো বেশ কিছু কঙ্কাল দেখতে পেয়েছিল। গুহাপথ থেকে বেরিয়ে ওরা সেই আদিবাসীদের কাছে আবারও যায়। আদিবাসীদের সমস্ত কিছুর জন্য ধন্যবাদ জানায়, ওদের বেশ কিছু উপহার দিয়ে আসে। আদিবাসীরাও ওদের বেশ কিছু উপহার দেয়। সেই লোকটাকে ওরা ওখানেই রেখে এসেছিল তাদের সেবার জন্য। সেই ওদের আবার ফিরিয়ে নিয়ে যায় নীল নদের বুকে। নীল নদের বুকের আলোতে আর হাওয়াতে নিঃশ্বাস নিতে নিতে শঙ্কর বলে, ভাবতে পারবে আমরা কোথা থেকে কোথা পর্যন্ত গিয়েছিলাম? কোথায় এই নীলনদ আর কোথায় ওই পিরামিড, আর তার মধ্যে এত কিছু এত বছর ধরে লুকিয়ে আছে সে কথা কেউ জানে না। তুমি তো তোমার অভিজ্ঞতার কথা বইতে লেখো, তাতে কি এই সমস্ত লিখবে? ঠিক যতটা লিখলে ওখানে আর কেউ আসবে না, আর ওই আদিবাসী দলের সর্দারকে গুলি হজম করতে হবে না, ঠিক ততটাই লিখবো জন, চিন্তা করো না। শঙ্কর বেশ কিছুদিন সেখানেই কাটায়। তারপর একদিন ভারতগামী জাহাজে জন, অ্যানা আর মার্সেল তুলে দেয় তাকে ভারতবর্ষের দিকে। ভারতবর্ষের এক অক্ষত গ্রামের এক যুবক মিশরে গিয়ে মিশরের বিখ্যাত খুফুর পিরামিডের তলায় যা খুঁজে পেয়েছিল তা বোধহয় পৃথিবীর কেউ আর খুঁজে পায়নি। সে লোভ সংবরণ করতে পেরেছিল। আসলে শঙ্কর কোনো কিছুর জন্যই কখনো অভিযানে যায়নি, সে অভিযানে গিয়েছে শুধু অভিযানের জন্য। তার এই অভিযানে অ্যানা, জন, মার্সেল সকলেই ছিল একই গোত্রের। তবে বলা যায় না, যদি ওরা কেউ কিছু একটা আনতো তাহলে হয়তো মিশরের পিরামিডের অভিশাপ ওদের পিছু পিছু এসে পাড়ি দিত অন্য কোথাও। চলে আসার সময় অ্যানা শঙ্করকে জড়িয়ে ধরে বলল, তুমি যে সত্যি আমার কথা এতটা আসবে তা আমি ভাবতে পারিনি। এখানে আমি কিছুদিন থেকে ফ্রান্সে ফিরবো, তারপর স্পেনে থাকবো। তবে আশা করছি কয়েক মাস পর আমি এবার সাহারা মরুভূমিতে যাব। যদি সেখানে সত্যি সত্যি যাওয়ার পরিকল্পনা হয় তাহলে কিন্তু আমি তোমায় জানাবো। আই থিঙ্ক ইউ উইল কাম শঙ্কর। শঙ্কর মাথার টুপিটা খুলে অ্যানাকে অভিবাদন জানিয়েছিল। তারপর আবার সেই সমুদ্রপথে জাহাজে ভারতবর্ষের কেরালা বন্দরে শঙ্কর ফিরল, নিজের দেশে, নিজের মাটিতে, নিজের মায়ের কাছে। কখনো হারালে শঙ্করে থাকতে কি ভাই, সূর্যের চোখেতে চোখ রেখে শাসিয়ে অন্ধকার ঘোচাতে হয়। পায়ে পায়ে বিপদ রেখে এগিয়ে চলে লক্ষ্যের দিকে, এমনই দুঃসাহসী শঙ্কর। ও বুকে হাজার স্বপ্ন নিয়ে, মৃত্যুর হাত থেকে প্রাণ ছিনিয়ে সিংহের মতো দাপুটে শঙ্কর। ও ও
শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে শঙ্কর রায়চৌধুরী সিরিজের গল্প হায়ারোগ্লিফিক্সের দেশে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। সঙ্গীত পরিবেশনায় শুভম ঘোষ। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।